অনেকক্ষণ যাবৎ এয়ারপোর্টে বসে আছে নায়রা নিজের প্রিয় মানুষটার জন্য। অবশ্য সে জানে না সারপ্রাইজ দিবে নায়রা, তবে 1 বছর আগে ওই মানুষটাকে সে সহ্য করতে পারত না। পারবে কি করে? সে যে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বুনছিল। তবে সবার সব স্বপ্ন তো আর সত্যি হয় না। কিছু স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় বাস্তবতার বেড়াজালে, অথবা কিছু মানুষের স্বার্থপরতায়। এটা বলে চুপিসারে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নায়রা। যে চলে গেছে সে গেছে, তার কথা ভেবে নিজের সুন্দর সময়টুকু নষ্ট করতে চায় না, একদম না। অনেক কেঁদেছে, রাতের পর রাত চোখে নিচে কালির আস্তরণ পড়ে গিয়েছিল। সবার সাথে বাজে ব্যবহার করত, এমনকি বিয়ের পর বরের সাথে অনেক বাজে ব্যবহার করেছে। তবে অদ্ভুতভাবে লোকটা কোনো রিয়্যাক্ট করেনি কখনো। কখনো নায়রার সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। ধমক দেয়া তো দূরের কথা। নায়রা নিজে অবাক হয় লোকটার ধৈর্য দেখে। ডাক্তার দেখে কি এত ধৈর্য, নাকি মানুষটা এমন ঠান্ডা স্বভাবের? কারোর সাথে রেগে কথা বলে না, কথা বলার সময় ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। তার মুখটা দেখলেই কেমন যেন অন্যরকম ভালো লাগার অনুভূতি হয়। এত সহজে মানুষের সাথে মিশতে পারে, আর ছোট বাচ্চাদের ভীষণ আদর করে। একজন অদ্ভুত রকমের ভালো মানুষ, যাকে দেখলে শ্রদ্ধা ভালোবাসা আপনা আপনি চলে আসে। অথচ সেই মানুষটার সাথে যাতা ব্যবহার করেছে নায়রা। এখন সে অনুতপ্ত, ভীষণভাবে অনুতপ্ত। বিয়ের পর মাত্র 3 মাস একসাথে ছিল দুজন, তারপরই সে দেশের বাইরে চলে যায়। আজ 2 বছর পর দেশে আসছেন উনি। অবশ্য নায়রার সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নায়রা মুখের ওপর না করে দিয়েছিল। অনেকটা কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছিল সেই দিন। কি ভেবেছেন বিয়ে করেছেন দেখে যা বলবেন তাই করতে হবে? মন শরীর সব কিনে নিয়েছেন। একদম আমার উপর স্বামিত্ব ফলাতে আসবেন না। বিয়ের আগে বিয়ের আমার মত ছিল কি না সেটা জানা তো প্রয়োজন মনে করলেন না। একটা ছবি দেখে বিয়ে করতে রাজি হয়ে গেলেন, কোনো কথা বলার প্রয়োজন মনে করলেন না। সাধু শাস্তে চেয়েছেন তাই না? আপনার পুরুষ জাতটা আসলেই খারাপ। একজন স্বপ্ন দেখিয়ে সে স্বপ্ন কাচের টুকরোর মতো ভেঙে দিয়ে মাঝখানে ছেড়ে চলে যান। আরেকজন আসেন সে কাচের টুকরো জোড়া দিতে। জানেন না সদ্য ভাঙা কাচের টুকরোর হাত কাটার সম্ভাবনা প্রবল। যে হৃদয় আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে, সেখানে ভালোবাসার খোঁজাটা কি মরিচিকা নয়? আর মরিচিকা বলছি কেন? কারোর ক্ষত বিক্ষত হৃদয়ে ভালোবাসা খোঁজাটা কি অপরাধ নয়? অপরাধ, চরম অপরাধ। একজন হৃদয় ক্ষত বিক্ষত করে ধোকা দিয়ে সুখেই দিন কাটায়, আর একজন সুখ পাওয়ার জন্য সেই ক্ষত বিক্ষত হৃদয়ের ঘা আরো তীব্র করে দেয়। সব স্বার্থপরের দল। সেদিন এতটুকু বলার পরেও লোকটা অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়েছিল, শুধু যেন চোখ দিয়ে না বলা হাজারো কথা বুঝিয়ে দিচ্ছিল। সেই স্থির মলিন চাহনি নায়ার এই হৃদয়ের ঠিক মাঝখানটায় গিয়ে শুলের মতো বিচ্ছিল। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। একটা মানুষ কতটা ক্ষমতা সম্পন্ন হলে এভাবে কথাগুলো হজম করে চুপ থাকতে পারে। সেদিনের মতো আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় নায়রা। বাথরুমে ঢুকে চিৎকার করে কাঁদতে থাকে। হৃদয়টা যে কোনো বাধা মানে না, কোনো শাসন মানে না। যাকে আমরা হৃদয়ের শাসনে বসাতে চাই, সে সেখানে ছুরি বসিয়ে চলে যায়। আর যে সেই ছুরি সরিয়ে ভালোবাসা দিয়ে ক্ষত সরাতে চায়, তাকে দূরে ঠেলে দিই। বুঝে অথবা না বুঝে যে আমাদের কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে যায়, আমরা সেই সাগরে ভাসতে ভাসতে তার নামই জপতে থাকি। কিন্তু সে আর ফিরেও তাকায় না, আর ফিরে তাকাবেও না। আমরা সেটা বুঝেও অসহায়ের মতো তার স্মৃতি যত্নে পুষি, আর সে নতুন মানুষের সাথে নতুন স্মৃতি তৈরি করে। এই পৃথিবীতে স্বার্থপররাই ভালো থাকে, সুখে থাকে। আর যারা ভালোবাসতে জানে তারা দুঃখের ভেলায় ভাসতে ভাসতে কেউ সুখের দেখা পায়, কেউ পায় না। ভালোবাসা এত সহজ না শব্দটা তবু একটু কঠিন অনুভূতির নাম। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি পাও না, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে পায় না। পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে মিলাতেই জীবন কেটে যায়। একসময় এক আকাশ সমান অপ্রাপ্তি নিয়েও বলতে হয় আমি ভালো আছি, আমি সুখে আছি। বস্তুত আমরা কেউই ভালো নেই, কেউই সুখে নেই। আমরা সবাই ভালো থাকার সুখে থাকার অভিনয় করি শুধু। আর বাস্তব জীবনে এই অভিনয় সবাই চৌকুশ অভিনেতা। একটা দীর্ঘশ্বাস ছাড়ল নায়রা। ব্যাগ থেকে বোতল বের করে ঢকঢক করে কতটা পানি খেয়ে নিল। ফোনটা হাতে নিয়ে সময়টা দেখল। এখনো ফ্লাইট ল্যান্ড করতে 15 মিনিট বাকি। এত আগে না আসলেও হতো, কিন্তু এতদিন পর আসবে তাই উত্তেজনাটা ধরে রাখতে পারছিল না সে নিজেও জানে না মনের ভেতর কেন এমন উতাল পাতাল করছে। যে মানুষটাকে সহ্যই করতে পারছিল না, তার জন্য হঠাৎ বুকের ভেতর এমন চিনচিন ব্যথা কেন করছে?
এই প্রশ্নের উত্তরও জানা নেই, আর জানতে চায়ও না সে। একটা মৃত হৃদয়ে যদি আবার ভালোবাসা জাগে তো জাগুক, তাতে হৃদয়কে প্রশ্নবিদ্ধ করার কি আছে? হৃদয় তো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। হৃদয় তো খোলা আকাশের উড়ন্ত পাখির মতো, যে নিজের মন মতো উঠতে পারলেই খুশি। হৃদয় যদিও বা আমাদের উপর রাজত্ব চালায়, হৃদয়ের উপর হৃদয়ের রাজত্বই চলে। আমরা সেখানে অসহায় প্রজা। ফ্লাইট ল্যান্ড করেছে 10 মিনিট দেরি করে, মানুষজন আসতে শুরু করেছে, আর নায়রার দুচোখ উদ্গ্রীব হয়ে সেই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে, যাকে ঘৃণা করতে করতে ভালোবেসে ফেলেছে। হয়তো হয়তো বলছে কারণ তাকে ঘৃণা করার কোনো কারণ ছিল না, তবুও করত। কিন্তু ঘৃণার যে কখন ভালোবাসায় রূপ নিল টেরই পেল না। সে এই 2 বছরে প্রতিদিন নিয়ম করে 3 বেলা কল দিত, যেটা নায়রার খুব বিরক্ত লাগতো। অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, কিন্তু একটা সময় পর নায়রা নিজেই বুঝতে পারল এটা ওর অভ্যস্ততা হয়ে গিয়েছিল। কারণ একবার কি ঝামেলার কারণে পরপর 3 দিন ফোন দেয়নি। এদিকে নায়ার ভীষণ চিন্তায় পড়ে গেল। কেমন অস্থিরতা কাজ করছে মনে, কিন্তু সংকোচ নিজ থেকে ফোনও দিতে পারছিল না। তবে সারাদিন ফোনটা হাতের কাছেই রাখলেও একটু পরপর চেক করে, এ বুঝি ফোন আসলো। কিন্তু যার ফোনের অপেক্ষায় থাকে সে তো আর ফোন দেয় না। 3 দিন পর রাত 12টায় ফোন বেজে উঠল। বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে কেটে দিতে গিয়ে ছট করে উঠে বসে, জোরে একটা নিঃশ্বাস নিয়ে আস্তে করে ছাড়ল। রিসিভ করে কোনো কথা বলল না। শুনশান নীরবতা। ওপাশের ব্যক্তির কণ্ঠ শোনার জন্য হৃদয় ব্যাকুল, তবু মুখে কোনো কথা নেই। ওপাশ থেকে শুনতে পেল সেই শীতল মিষ্টি কণ্ঠ, কেমন আছেন? নায়রাকে আপনি করে বলে সে। নায়রা কণ্ঠটা শুনে গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবে কোনো কথা বলতে পারছে না। কেমন যেন কপট রাগ হচ্ছে, চাপা অভিমান কাজ করছে। কিন্তু কেন? অভিমান তো কাছে মানুষের সাথে করা হয়। সে কি নায়ারের কাছের কেউ? 3 বার কবুল বলে বিয়ে করলে কি একজন আরেকজনের কাছের হয়ে যায়? লিখিতভাবে হয়তো হয়ে যায়, কিন্তু একজন আরেকজনের হৃদয়ে পৌঁছানো কি এতই সহজ? সেদিনের নায়ারের প্রশ্নের সেই উত্তরগুলো সে আজ খুঁজে পেয়েছে। 3 অক্ষরের কবুল শব্দটা দুটো মানুষকে একটা অদৃশ্য মায়া আর বন্ধনে আবদ্ধ করে ফেলে, যেটা আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারিনি। কিন্তু দুজন মানুষ গভীরভাবে উপলব্ধি করলেই সেই মায়াটা অনুভব করতে পারে। একসাথে থাকতে থাকতে দুজন দুজনের মায়ায় পড়ে যায়। প্রিয় লিসেনার, খুবই দুঃখিত সবাইকে গল্পের মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আমি গল্পে যে নায়িকার নামটা একটু ভুল উচ্চারণ করেছি সেটা নায়রা উচ্চারণ করছি, বাট এটা হবে নায়ার। সো এর পরবর্তীতে আমরা গল্পটিতে নায়িকার নামটা নায়ার বলেই সম্বোধন করে যাব। চলুন গল্পে যাওয়া যাক। আর নায়ার নিজের অজান্তে সে মায়ায় জড়িয়ে গেছে, কিন্তু সে কি তা বুঝে? এই যে আজ সারপ্রাইজ দিতে এসছে, এতে কি সে খুশি হবে? কি বলবে নায়ার তাকে? হৃদয়ের অভিধান যে ভাষা শূন্য, চোখের ভাষা কি সে পড়তে জানে? সব এলোমেলো হয়ে যাচ্ছে সব। হঠাৎ দূরে একটা কাপলকে দেখে চোখ আটকে গেল। ছেলেটাকে দেখেই মেয়েটা দৌড়িয়ে বুকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের চোখে অশ্রু, তবে সেটা ভালোবাসার অশ্রু। এক অদ্ভুত ভালো লাগায় মনটা ছেয়ে গেল নায়ারের। ভালোবাসার মানুষের সাথে মিলনের মুহূর্তটা এত মোহনীয় হয় কেন? ভালোবাসা জিনিসটাই কেমন জানি মোহগ্রস্ত করে দেয় মানুষকে। এই একটা শব্দ কত কঠিন হৃদয়কেও মোমের ন্যায় কোমল করে দিল। কাপলটার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল নায়ার। কেমন খুশির চিলিক দিচ্ছে দুজনের চেহারায়। হয়তো অনেকদিন পর দেখা। আচ্ছা, সে কি নায়ারকে জড়িয়ে ধরবে? এটা কল্পনা করি লজ্জায় কুকড়ে যেতে লাগলো সে। ইস, কিসব ভাবছে, মাথাটা পুরো গেছে। হঠাৎ দূরে ঝাপসা কাউকে দেখতে পেয়ে বুকের ধুকপুকানি দ্রুত গতিতে বাড়তে লাগলো। ক্রমশ চেহারাটা স্পষ্ট হচ্ছে আর হৃদস্পন্দন তীব্র হচ্ছে। ইস, এমন হলে তো দমবন্ধ হয়ে মারা যাবে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো নায়ার। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে দেখে তার ডাক্তার সামনে নেই। কোথায় গেল? ডান হাতের করে আঙুল মুখে দিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। পেছনে ঘুরে দেখে তার ডাক্তার চলে যাচ্ছে তাকে না নিয়ে। মান এটা কি? ডাক্তারের চোখে চশমা নেই নাকি? মনে হচ্ছে তো আছে, তাহলে আমাকে দেখলো না কি করে? বদ ডাক্তার। কপট রাগ দেখে একবার ভাবলো বাসায় চলে যাবে, কিন্তু প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সকালের নাস্তা না করে চলে এসেছিল। ভেবেছিল দুজন একসাথে নাস্তা করে বাসায় যাবে, কিন্তু সে তো আমাকে না নিয়েই চলে যাচ্ছে। ফোনই যত ভালোবাসা
সামনে আসলেই ফসাফুস কিছু না ভেবে ঘুরে দাঁড়ালো নায়ার। তারপর হুট করেই জোরে বলে উঠল, ওই ডাক্তার, নিজের বউকে তো নিয়ে যাও। আশেপাশে যারা ছিল সবাই কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়েছিল নায়ারের দিকে। নায়ারের অবশ্য সেদিকে খেয়াল নেই। সে টুকটুক করে তার ডাক্তারের দিকে এগুচ্ছিল, আর মুখে একরাশ চাপ ও অভিমান। একদম নির্লিপ্ত ভঙ্গিতে নায়ারের দিকে তাকিয়ে আছে ইরহাম। পুরো নাম ডাক্তার সানজামুল ইরহাম। একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, যেন নায়ারের উপস্থিতি তাকে সামান্য পরিমাণ আশ্চর্য করেনি। চোখের চশমাটা একটু ঠিক করে নিয়ে অনেকটা স্বাভাবিকভাবেই সে বলল, কি ব্যাপার, আপনি এখানে? কথাটা শুনে নায়ারের মন চাইছিল দৌড়ে একটা বিমানের নিচে গিয়ে সুসাইড করতে, অথবা পিঙ্ক কালারের বিষ খেয়ে মারা যেতে। পরক্ষণে ভাবলো, দূর কী সব ভাবছি, বিমানের নিচে কিভাবে সুইসাইড করে। মাথাটা পুরো গেছে এই ডাক্তারের চিন্তায়। আর পিঙ্ক কালারের বিষ মনে হয় না আছে। এই ডাক্তার রোগী ভালো করবে কি? নিজের বউকেই তো রোগী বানিয়ে ফেলেছে, হার্টের রোগী। আর বদ ডাক্তারকে দেখো, এখন আমাকে আপনি আপনি করেই কথা বলছে। মন চাইছে তো তার আপনি ডাক সাধ্যের মতো জন্মিয়ে মিটে দিতে, কিন্তু কিভাবে? ভাব না, এরা ভাব, তিনা দর্শনের ছাত্রী। একটু ভাবলেই মাথা বুদ্ধি নষ্ট করবে। তারপর এই ডাক্তারকে সাইজ করবি। নিজে কাটাকুটি করে না, তবুও তাকে কাটাকুটি করে সাইজ আনবি। এত অ্যাটিটিউড কই পাই শুনি? এমনভাবে বলছে আমি এখানে কেন, যেন আমি আমার এক্সের সাথে দেখা করতে এখানে এসেছি। অবশ্য করলেই ডাক্তারের কি যায় আসে, আমি তার কে? কেউ না। মনে মনে হাজারটা বকা দিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখন শুনতে পেল বদ ডাক্তার বলছে, বাসে যাবেন না, চলুন, অনেক টায়ার্ড লাগছে। নায়ের এবার চূড়ান্ত হতাশ হলো। জিজ্ঞাসা করছে বাসে যাবে কিনা। আরে বাসে যাব বলি তো এখানে আসলাম, না হলে তো বাবার বাসায় থাকতাম। এখানে এসে সারপ্রাইজ দিয়ে ঢং করতে আসতাম না। শব্দ সে শাইনি নাগিনীটার আমাকে বুদ্ধি দিল বদ ডাক্তারকে এয়ারপোর্টে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন উল্টো আমি সারপ্রাইজড হয়ে বসে আছি। নিজের বউকে এতদিন পর দেখেও কেউ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে, সেটা নায়ারের ভাবনার বাইরে। কাটাছেড়া করতে করতে মনে হয় অনুভূতি শূন্য হয়ে গেছে ডাক্তার। অথচ একটু আগে কাপলটার বরটা কেমন সামনে এসে দুহাত বাড়িয়ে দিয়েছিল, আর এই ডাক্তার তো আমাকে না দেখে চলে যাচ্ছিল একা। কত বড় সাহস! মানছি আমি সাইজে একটু ছোট, মানে হাইট কম আর কি, তাই বলে কি আমাকে দেখতে পাবে না? আরে আমি হিল পরেছি যেন একটু লম্বা লাগে, শাড়ি পরে সেজেছি যেন সে চোখ ফেরাতে না পারে। আর সে চোখ ফেরাবে কি? আমার উপরে চোখই পড়ল না। তোর কপালটাই খারাপ রে নায়ার, এটা বলে কপাল চাপড়ে চাপড়ে আফসোস করতে লাগলো। সামনে তাকিয়ে দেখে বদ ডাক্তার ওকে রেখে অনেকটা সামনে চলে গেছে। এই কোন রূপ দেখছে ডাক্তারের? ফোনে এত কেয়ার, এত ভাব, আর এখন মনে হচ্ছে আমি তার বউ নই, তার বাসার কাজের বেটি। না হলে বউকে তো মানুষ সাথে করে হাত ধরে নিয়ে যায়, এভাবে পেছনে পেছনে দাঁড়িয়ে নিয়ে যায়। এসব ভাবতে ভাবতে নায়ার হালকা দৌড়াতে লাগলো, আর মনে মনে ডাক্তারের ডাক্তারগিরি ছোটানোর পণ করতে লাগলো। শাড়ি পরে দৌড়াতেও পারছে না, এখন যদি পড়ে যায়, যে ভাবা সেই কাজ। ধূপ করে শাড়ি জুতোর নিচে আটকে পড়ে গেল। ধপাস করে একটা শব্দ হলো। ইরহাম কিছুটা দূরেই ছিল, পেছনে তাকিয়ে দেখে নায়ার বসে আছে, তাই হাতের ইশারায় বলল উঠে আসার জন্য। সে তার মতো করে সামনে যেতে লাগলো। সেটা দেখে নায়ার এমন ভাব করলো যেন যে এখানে এয়ারপোর্টে আজ থাকবে সে। চোখে মুখে রাজ্য রাগ নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল, আর পায়ে হাত বোলাতে লাগলো। মুচকে গেছে কিনা কে জানে, প্রচণ্ড ব্যথা করছে, ব্যথায় কুকাতে লাগলো। আর চোখে তাকিয়ে দেখে ইরহাম সেখানে নেই। নায়ার যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, সত্যি সত্যি ওকে রেখে চলে গেছে। নিজের হাতে নিজে একটা চিমটি কাটলো, তারপর উহ করে উঠল। তার মানে সব সত্যি, কোনো কল্পনা নয়। ঠিক আছে, আমিও এখানেই বসলাম, আজকে সারাদিন এখানেই বসে থাকবো। মানুষ প্রতিবন্ধী ভেবে দান খয়রাত করে যাবে, কিছু মানুষ দান করে একটা সেলফি তুলবে, ভিডিও করবে, সেগুলো সোশ্যাল সাইটে আপলোড করে দিবে। তারপর ডাক্তার তোমার মান সম্মান কোথায় যাবে তা তুমি ভাবতেও পারছো না। চেনুনি তুমি আমাকে, নায়ার রহমান নাম আমার, আমাকে ইগনোর করা হচ্ছে। আমাকে একবার হারে হারে টের পাবে এবার এই নায়ার কি জিনিস। আজকে তোমার মান ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবো আমি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নায়ার আরও সুন্দরভাবে সেখানে বসে রইল। মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন মুহূর্তেই সে চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না। হঠাৎ একটা ভারী কণ্ঠস্বর শুনে চমকে তাকালো নায়ার। সামনে তাকিয়ে দেখে ওর স্কুল ফ্রেন্ডের বাবুর সামনে দাঁড়িয়ে। নায়ার ওনাকে দেখে পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল, কারণ ও যেভাবে বসে আছে এখানে, এখন কিভাবে ম্যানেজ করবে।
ভাব নায়ার ভাব, তুমি এখানে এভাবে বসে আছো কেন মামুনি? নায়ার জোর করে হাসার চেষ্টা করলো, কিন্তু সময়ে হাসিও শালা হাসতে চায় না। তারপর বলল, আঙ্কেল আসলে আঙ্কেল আঙ্কেল হয়েছে কি, আমি না পা মচকে পড়ে গেছি, আর আমার ওই স্বামী সামনে গাড়িতে ব্যাগ রেখে আসতে গেছে, তারপর আমাকে নিয়ে যাবে। কোনো রকমে মিথ্যাগুলো বলল নায়ার। তখন আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমাকে ধরে সামনে নিয়ে যাই। নায়ার সাথে সাথে বলে উঠলো, না 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 আঙ্কেল, আপনার কষ্ট করতে হবে না, ও এখনই এসে যাবে। আরে কোনো কষ্ট হবে না, চলো তো। এখন এভাবে বসে আছো কেমন দেখাচ্ছে, মানুষজন তাকিয়ে আছে। নায়ের এদিক ওদিক তাকালো, সত্যি মানুষজন কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তবু কোনো রকমে বলল, আপনি যান আঙ্কেল, ও আসবে এখনই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাঁড়াই এখানে, একাই ভাই বসে থাকবে, আর তাছাড়া তোমার স্বামীর সাথে দেখাটা হয়ে যাবে। নায়ের আর কিছু বলার মতো পেল না। এখন কি হবে সেটাই ভাবছে। ওই বদ ডাক্তার যে ওকে রেখে চলে গেছে, সেটা যদি বলতে পারতো এখন কি হবে। ভেবেছিল মিথ্যা বলে হাঁটিয়ে দিবে, এখন তো আরো বাজেভাবে ফেসে গেল। কি উপায় হবে এখন? ও ডাক্তার তুমি কোথায়? গোমরা মুখ করে মাথা নিচু করে বসে রইল। এদিনও দেখার বাকি ছিল, কেন যে ছিল শাইনিকে মনে মনে গরম তাওতে ফ্রাই করতে লাগলো, তবু শান্তি পাচ্ছে না। ওর হাত দুটো নিষ্পিস করতে লাগলো। শুধু দেখাটা হোক ওই নাগিনের সাথে। দুইটা হাত সামনে কচলাতে লাগলো সে। হঠাৎ সামনে কারোর হাত দেখতে পেয়ে আতকে উঠে উপরের দিকে তাকালো। চোখ ইয়া বড় বড় করে তাকালো নায়ার। তার মানে ডাক্তার যায়নি। একটা বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলল নায়ার, আর এতক্ষণ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করার জন্য নিজেকে মনে মনে আর একটু বকে নিল। ইরহাম হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। নায়ার ওই আঙ্কেলের দিকে হাসি হাসি মুখ করে তাকালো। ইরহামের হাত ধরে উঠে দাঁড়ালো নায়ার। তখনই আঙ্কেল বসে বলে উঠল, তোমার স্বামী? নায়ার মাথা ঝাঁকালো। উনি ইরহামের সাথে হ্যান্ডশেক করলো, কুশল বিনিময় করলো, তারপর বলল, আরে ইয়াংম্যান, মালপত্র আগে না বউ আগে। এটা শুনে ওরা দুজনে বেশ অস্বস্তি বোধ করতে লাগলো। ওই আঙ্কেল ওদের দুজনের মুখ দেখে হেসে দিলেন। তারপর বললেন, শোনো, জিনিস গেলে জিনিস পাওয়া যায়, কিন্তু বউ গেলে বউ পাবে না। আবার এটা বলো না যে দেশে মেয়ের অভাব নেই, ভালো একজনকে বাসা যায়, বুঝলে? এরপর তো শুধু মানিয়ে নেওয়ার সামাজিকতা। ইরহাম হাসি মুখে ওনাকে বিদায় জানালো, বাসা আসার জন্য আমন্ত্রণ জানালো। তারপর উনি চলে গেলেন। আর চলে যাওয়ার সাথে সাথে নায়ার ইরহামের থেকে হাত ছাড়িয়ে নিয়ে আবার ধপাস করে বসে পড়ল। ইরহাম ভুরুকুচকে তাকালো, নায়ারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ইরহাম, আর নায়ার এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে বসে রইল যেন সে সন্ন্যাসী। হুট করে নায়ারকে কোলে তুলে নিল ইরহাম। নায়ারের চোখ ছানা বড়া হয়ে গেল। ওই ডাক্তার, কি করেন? নামান আমাকে, নামান বলছি। ইরহাম হাঁটতে হাঁটতে বলতে লাগলো, এয়ারপোর্টে বসে ভিক্ষা করতে হবে না, ডিজিটাল ভিখারিনী সাজতে হবে না। একথা শুনে নায়ার রাগার বদলে ভয় এক ঢোক গিলল। বদ ডাক্তারের মনের কথা বুঝলো কি করে? এই বিষয়ের উপর ডাক্তারও করেছে নাকি? একবার ইরহামের চোখের দিকে তাকিয়ে পরক্ষণে দৃষ্টি সরিয়ে নিল নায়ার। এই লোকটার মাথায় কখন কি চলে বোঝা মুশকিল। এই যে একটু আগে আমাকে ভিখারিনীর মতো বসে চলে গেল, আর এখন নিজে বলছে ভিখারিনীর মতো বসে থাকতে হবে না। বুঝি বুঝি, সব বুঝি, হিরোগিরি দেখাচ্ছে। বলি, যতই হিরোগিরি দেখাও, সেই তো তুমি ডাক্তার, বদ ডাক্তার। সোফায় ব্যাঙের মতো গাল ফুলিয়ে বসে আছে নায়ার। মনে হচ্ছে দুই গালে দুইটা লাড্ডু ঢুকিয়ে রেখেছে। অবশ্য লাড্ডু নায়ারের ভীষণ প্রিয়, তাই সেটা মুখ দিয়ে বসে থাকবে না, মুহূর্তে সাবার করে দিবে। কিন্তু এখন তার বদ ডাক্তারকে জব্দ করার জন্য গাল ফুলিয়ে বসে আছে। ক্ষুধায় পেট ছুঁচু করছে। ডাক্তার যে কি করছে কে জানে। সে কখন ওয়াশরুমে গেছে, এখন আসার নাম নেই। ছেলেদেরও গোসল করতে এত সময় লাগে, সেটাই বদ ডাক্তারকে না দেখলে জানতোই না সে। মনে হয় লন্ডন 2 বছর গোসল না করে থেকেছে, এখন 2 বছরের গোসল একসাথে করছে। আর এদিকে যে তার বউ পা মচকে বসে আছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আরে এখন যদি সে বউ না হয়ে সাধারণ কোনো রোগী হতো, তাহলে তো এতক্ষণে কত ট্রিটমেন্ট করতো। আর আমাকে কি করলো? বরফের টুকরো কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে চলে গেল। এখন আমার সেবা আমাকেই করতে হবে কেন শুনি? সে একটু পায়ে বরফ ঘষে দিলে কি হতো? তার হাতে ফুসকা পড়ে যেত, পচে যেত তার হাত। আমার ছোঁয়ায় কি রোগ আছে? বই সেবা করলে কি তার অ্যাটিটিউড কমে যেত? এত কিসের ইগো তাও আমার সাথে? মানছি আমি তার সাথে অনেক রাফ বিহেভ করেছি, কিন্তু এখন তার করি না। তো মানুষটাকে কি একটা সুযোগ দেওয়া উচিত না? অবশ্যই উচিত। ভুল কেউ করে অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। আর তিনি কি করছেন? তিনি এখন আমার সাথে এক্সট্রা পার্ট নিচ্ছেন এই নায়ের সাথে।
সে নিজে কিনা সারাক্ষণ পার্ট নিয়ে চলতো, আর এখন এই ডাক্তার তাকে পাত্তাও দিচ্ছে না। ওই নাগিন যদি এইসব শুনে আমাকে নিয়ে মজা ওড়াবে, হেসে কুটি হবে, বিছানা থেকে গড়িয়ে পড়বে, সাপের মতো ফ্লোরে গড়াগড়ি করবে। এসব কল্পনা করতেই নায়ারের মাথা কেমন যেন করতে লাগলো। পরক্ষণে ভাবলো, যা বলার বলুক, আগে ওই নাগিনকে আমি ফ্রাই করব। আমাকে এয়ারপোর্টে যাওয়ার বদ বুদ্ধি দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য হলেও নিজেকে ভিখারিনী মনে হচ্ছিল। দৃশ্যটা মনে হতেই নায়ারের গা ঝাড়া দিয়ে উঠল। সায়নীকে ফোন দিল, ফোন বাজছে। 2-3 বার রিং হওয়ার পরও ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলল সায়নী। নায়ার ঝাঁঝালক গলায় বলল, রাখ তোর হ্যালো শ্যালো, তুই কই আছিস সেটা বল, তোকে আমি ফ্রাই করব, বারবিকিউ বানিয়ে খাবো। আরে ইয়ার, আমার ক্রাশকে নিয়ে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলি তো আমার ড্রিম রোম্যান্সের 12টা বাজিয়ে। নিজে তো এখন রোম্যান্সের সাগরে ভেসে বেড়াবি। এতদিন পর বর দেশে আসলো, সাগরে কি বলছি, মহাসাগরে। আমাদের মতো সিঙ্গেলদের তো এই ক্রাশই শেষ ভরসা। তার সাথে স্বপ্নে একটু প্রেম করব, সেটাও তোদের মিঙ্গেলদের সহ্য হয় না। তোদের অভিশাপ দিলাম রে, একসাথে 3 বাচ্চা জন্মই হয়। এমনিতে নায়ারের মাথা গরম, তার মধ্যে শাইনির এরকম উল্টাপাল্টা কথা শুনে মাথা ঠান্ডা করতে ভীষণ কষ্ট হচ্ছে। তবুও যথাসাধ্য শান্ত কণ্ঠে বলল, শায়ু গিন গিন, তুমি কি এখনো ঘুমাচ্ছ বাবু? বাহ, বর আসতে না আসতে বাবু ডাকের প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে। নট ব্যাড, তুমি তো বহুত চালু চিজ মামু। তোমাকে যেমনটা ভাবে সবাই তেমনটা তুমি নাও। এবার নায়ার আর মেজাজ ধরে রাখতে পারলো না, চিল্লায় বলতে লাগলো, নাগিন, সব কিছু তো তোর বেশি বেশি, তাই না? আজকে তুই আমার বাসায় তোর আর তোকে তোর বড় দুলাইকে শুলে চড়াবো আমি। সব আমাকে ছোটবাবু পেয়েছিস যে আমাকে কাতুকুতু দিবে আর আমি শুধু হাসবো। 10 মিনিটের মধ্যে তুই আমার বাসায় আসবি। কীভাবে আসবি সেটা আমার জানা দরকার নেই। দরকার হলে ব্রাশ করতে করতে আমার বাসার সামনে আসবি, আর এখানে এসে মাউথ ওয়াশ করবি। এটা বলে না আর ফোন কেটে দিল। এতক্ষণ রাগে চোখ বন্ধ করে কথাগুলো বলছিল সে, তাই ইরহাম যে ওর সামনে দাঁড়ানো সেটা বুঝতে পারিনি। চোখ খুলে একদম চুপ, যেন কিছু হয়নি। সে কিছু বলেনি, একদম শান্ত চুপ হয়ে পায়ে বরফ ঘুষতে লাগলো। আর চোখে ইরহামকে দেখছিল। গোসল করে একটা নীল পাঞ্জাবি পরেছে, এমনি ফর্সা মানুষ, নীল রংটাতে আরও মারাত্মক লাগছে। চুলগুলো ভেজা, কপাল বেয়ে পানি পড়ছে, ভালো করে মুছেনি মনে হয়। অবশ্য হাতে এখনও টাওয়াল, পাঞ্জাবির বোতাম লাগাইনি এখনো। সেদিকে চোখ যেতে নায়ার এক ঢোক গিলল, তারপর চোখ কুচকে বন্ধ করে নিল। এমন লাগছে কেন? নিঃশ্বাস বন্ধ করার অনুভূতি, ঘোর লাগার মতো। তখন শুনতে পেল বদ ডাক্তার বলছে, চিৎকার চেঁচামেচি করলে পায়ের ব্যথা আরও বাড়বে, তাই চুপচাপ বসে থাকুন। ফুড পান্ডায় খাবার অর্ডার করেছি আমি, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আর একটা মলম দিচ্ছি, সেটা পায়ে ম্যাসাজ করে নেবেন, তাহলে ব্যথা কমে যাবে। নায়ার কেমন অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো ইরহামের দিকে। ওর সন্দেহ হচ্ছে, এটাই ওর আপন বর তো? চেহারা চেঞ্জ করে অন্য কেউ এসে পড়েনি তো? এমন আকাশ পাতাল পরিবর্তন, সেটা নায়ারের হজম হচ্ছে না। কিন্তু এরকমটা সিরিয়ালে হতে পারে, বাস্তবে নয়। অজ্ঞতা সায়নীর জন্য অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে সময় দেখিয়ে নিল। ইরহাম জিজ্ঞাসা করলো, কেউ আসবে নাকি? কেন? ফোনে কার সাথে কথা বলছিলেন তাই আর কি। নায়ার এক শব্দে বলল, আসবে। ইরহাম আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, হাতে মলম। নায়ারের হাতে মলমটা দিয়ে আবার চলে গেল। নায়ার মলমটা হাতে নিয়ে দরজার দিকে ছুঁড়ে মারল। তখনই শায়নী দরজায় দাঁড়িয়ে, দরজা খোলাই ছিল। শায়নী মলমটা ফ্লোর থেকে কুড়িয়ে নিয়ে নিল হাতে। দেখে নায়ার সোফায় বসে আছে, হাতে কি যেন দেখা যাচ্ছে। কাছে গিয়ে বলল, তোর কি হয়েছে বাবু? এয়ারপোর্টে বিমান কি তোর পায়ের ওপর দিয়ে চলে গিয়েছিল? নায়ার পারলে চোখের আগুন দিয়ে শায়নীকে ফ্রাই করে ফেলতো। পায়ের ব্যথায় মরে যাচ্ছে, আর সে এসছে ঢং করতে। শায়নী কান ধরে সরে বলল, তারপর বলল, তো ডাক্তার কোথায়? নিজের ডাক্তার থাকতে তোর চিন্তা কিসের? যখন তখন ধুমধাম পড়বি, হাত ভাঙবি, পা ভাঙবি, আর বর সেবা করবি। আমি কি জানি সে কি ছোট বাবু যে আমি কোলে নিয়ে বসে থাকবো আর বদ ডাক্তার করবে আমার সেবা? এটা শুনে শায়নী চোখ বড় বড় করে তাকালো। তারপর বলল, না বাবু, তুমি কোলে নিবে কেন? কোলে তো সে তোমাকে নিবে। এটা বলে শায়নী চোখ টিপল। নায়ার অগ্নিদৃষ্টিতে তাকালো, শায়নীর সাথে সাথে চুপসে গেল। তারপর বলল, আসলে আমি বুঝতে চেয়েছিলাম তুমি তো ছোট বাবুর মতোই, তোকে কোলে নিতেই পারে। দুলাইয়ের পাশে তোকে ছোট বাবুই লাগে, মনে হয় একটা পুতুল। হয়েছে কি, তোর ঢং শেষ হয়েছে? না। নায়ার সোফায় একটা কুশন হাতে নিয়ে শায়নীর দিকে ছুঁড়ে মারল। ও অপোজিট সোফায় বসেছিল। নায়ারের মুখ গোমরা দেখে এবার শায়নী সিরিয়াস হলো। জিজ্ঞাসা করলো, কি হয়েছে খুলে বলতে। শায়নী সব শুনে বলল, আরে ব্যাস, তোকে কোলে করে নিয়ে এসছে। হাউ কিউট।
ইস, এমন একটা বর পেলে আর কি লাগে। আমারটা যে কোথায় লুকিয়ে আছে কে জানে। ব্যাটা একবার সামনে আসুক, প্রথমে জিজ্ঞাসা করব, কার সাথে লটর বটর করছিল এতদিন যে আমার কাছে আসতে 2 যুগ কাটিয়ে দিলে। সায়নের কথা শুনে নায়ার চূড়ান্ত হতাশ হলো। এই মেয়েকে বিয়ে দেওয়া জরুরি, আন্টি আঙ্কেলকে বলতে হবে এবার, আর নয়তো কোন দিন বিয়ে করে পাবনা চলে যাবে। যে কথাই বলি না কেন সে সরাসরি বিয়েতে চলে যায়। নায়ারকে চুপ থাকতে দেখে বলল, দে মলমটা মেসেজ করে দেই। নায়ের সাথে সাথে চিৎকার করে বলল, খবরদার ওটা হাতে নিবি না, হাত থেকে ফেল ফেল বলছি। মলম দিব না আমি। কার সাহস দেখে আমাকে মলম লাগায়? কথাগুলো জোরে জোরে বলতে লাগলো নায়ের। আমি পঙ্গু হয়ে যাবো তবু মলম লাগাবো না, দরকার হয়ে হাতের ঝিলে বসে ভিক্ষা করবো তবু মলম লাগাবো না। শানির চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। এই মেয়ে বলে কি? সামান্য পা মুচকেছে সে নাকি পঙ্গু হয়ে যাবে, আবার মলম লাগাবে না, দরকার হলে ভিক্ষা করবে। এই মেয়ের মাথা তো পুরোটা গেছে রে। মলমটা লাগাই আমি, তাহলে ব্যথা কমে যাবে। নিজে তো জীবনেও লাগাবি না জানি, ঔষধপত্র তো তোর শত্রু, ভুগবি তবু ওষুধ নিবি না। দে আমি ম্যাসাজ করে দিই, ঠিক হয়ে যাবে। তোকে বলেছি আমার সেবা করতে, বেরা তুই, বেরো আমার বাসা থেকে, আর কোনোদিন আসবি না। আসছে আমার সেবিকারে, আমি কোন মলম টলম লাগাবো না। একবার বলেছি না, আমার কথা কানে যায় না? মাইক লাগিয়ে বলতে হবে, মাইক। তুই তো চেঁচিয়ে কথা বলছিস কেন রে নায়ু? কি আমি চেঁচিয়ে কথা বলি? বের হ তুই, এখনই বের হ। তুই আর কিছুক্ষণ থাকলে আমার পা ব্যথা আরও বাড়বে। শানি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, সত্যি চলে যাব? যা না আমার মা, কে আসতে বলেছে তোকে? তুই, তোরা যেতে বলছি এখন ভাগ। সত্যি চলে যাচ্ছে কিন্তু, যা যা। কিছু খাবি না? তোর বাসায় কি কিছু খাস নাই? না, তুই খাওয়ার জন্য এখানে এসেছিলি। শানি দাঁত খিজলালো। নায়ার বরফের কয়েকটা টুকরো বের করে শানির দিকে ছুঁড়ে মেরে বলল, নে খা, কোল্ড কফি। শানির আগেই দৌড় দিল। ইমির মাথা নষ্ট হয়ে গেছে, বড় পাগলি হয়ে গেছে, এখন আর কাউকে সহ্য হচ্ছে না। দরজার কাছে যেতেই কারোর ডাক শুনতে পেল। শানি দাঁড়িয়ে গেল, দেখে ইরহাম দাঁড়িয়ে আছে। শানি বলল, আরে আপনি চলে যাচ্ছেন কেন? নাস্তা করে যান অন্তত। না ভাই, নাস্তা করেছি, কোল্ড কফি খেয়েছি। এটা বলে নায়ারের দিকে তাকালো। নায়ার ক্রুদ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শানি বলল, আমি গেলাম দুলাই, ঝড় ঝামেলা আসবে কোনোদিন, আজকাল আবহাওয়া ঠিক নেই। এটা বলে শানি দ্রুত পায়ে চলে গেল। নায়ার অন্যদিকে মুখ ঘোরালো। ইরহাম খাবার নিয়ে নায়ারের সামনে রাখলো। শানি আসার আগেই খাবার ডেলিভারি দিয়ে গেছে। যদিও পেটে ভীষণ ক্ষুধা, তবু মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো নায়ার। হঠাৎ চমকে সরে গেল নায়ার, দেখে ইরহাম ওর পায়ের কাছে বসে আছে, হাতে মলম। চোখে রাজ্যর বিষয় নিয়ে তাকিয়ে রইল নায়ার। ইরহাম সেদিকে ভ্রুক্ষেপ না করে মলম হাতে নিয়ে পায়ের দিকে হাত বাড়ালো। প্রথমে পা সরিয়ে নিল নায়ার, সেটা দেখে ইরহাম বাম হাতে পা শক্ত করে ধরে রাখল। নায়ার আর চোখে নড়াচড়া করার চেষ্টা করল না, কারণ লাভ নেই। পুরুষ মানুষের শক্তি আর নারীর অভিমান কেউ একচুল ছাড় দেয় না সেখানে, যখন সেটা প্রয়োগ করে সর্বোচ্চটাই করে। পায়ে মলম ম্যাসাজ করতে করতে ইরহাম বলল, আপনার বোধহয় ভিখারিনী সাজার খুব শখ। চাইলে বলতে পারেন আমাকে, আমি ভিক্ষুক পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আপনার একটা কার্ডের ব্যবস্থা করে দিব না। আজকাল ভিক্ষুকরাও কি স্মার্ট, আর ইনকামও নেহাত কম না। নায়ের অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো ইরহামের দিকে। নিজের বউকে বলছে ভিক্ষুক পরিষদের কার্ড সংগ্রহ করে দিবে। এমন বরকে তো জাদুঘরে সংরক্ষণ করে রাখা উচিত। নায়ের কিছু বলল না, মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে রইল। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, ঝিকে মেরে নাকি বউকে শেখানো হয়। আজকাল দেখছি বান্ধবীকে বউকে বরকে শেখানো হয়। অবশ্য বান্ধবীকে বউকে যদি বরকে দিয়ে সেবা যত্ন করানো যায় তাহলে তো বান্ধবীকে বকাই ভালো। এরকম বান্ধবী সব বউয়ের থাকুক, যে বকা হজম করতে পারবে। নায়ের আবার এক ঢোক গিলল। ওর প্ল্যান সব বুঝে যায় কি করে, বদবর। ও তো এই জন্য ইচ্ছে করে তখন জোরে জোরে বলছিল সব চালাকি বুঝে যায় ব্যাটা। ব্যাটা কোন বই পড়ে, কে ডাক্তারি পাশ করেছে কে জানে, একটু জানা দরকার। সে বই কি মানুষের মনে মনে কি ভাবে তা বোঝার কোনো কৌশল লেখা ছিল, নাকি অন্য কিছু? রাতে ইরহামের মা বাবা আর ছোট বোন গ্রাম থেকে আসলো। ছেলে এতদিন পর ফিরল বলে কথা। ওর বোন ইরা এবার এইচএসসি দিবে, ওইখানে একটা কলেজে পড়ছে। বাবা মা ঢাকা দিতে চায়নি এখনই। ভীষণ পরকুট মিশে, সায়েন্সের জটিল জটিল ম্যাথ তার প্রিয় বস্তু। বুয়েটিয়ান হওয়ার স্বপ্ন মনে। এরা এসে ভাবির সাথে আড্ডা দিতে বসে গেল। ইরহামের মা বাড়ি থেকে কমপক্ষে হলেও 10-15 পদের রান্না করে নিয়ে এসছে।
আগামী 2-3 দিন রান্না না করলেও চলবে। এত দূর থেকে কিভাবে জানলেন? এখানে এসেও তো রান্না করতে পারতেন। ওনার এক কথা, ঢাকায় ভালো কোনো জিনিস পাওয়া যায় না, আর গেলেও সেটার স্বাদ কখনোই গ্রামের ফ্রেশ জিনিসের মতো হবে না। নায়েরের পছন্দের সুজি দিয়ে বানানো পিঠাও এনেছে। একদিন কথা প্রসঙ্গে ওনাকে বলছিল সুজি ডিম দিয়ে বানানো পিঠা পছন্দ, ব্যাস সেটা উনি মনে রেখেছেন। আশ্চর্য হলেও সত্য, নায়ের বিয়ের পর এখনও শ্বশুরবাড়ি যায়নি, এবং তার চেয়ে আশ্চর্য হলো নায়েরের শ্বশুর শাশুড়ি ওকে যেতে বলেও নি। কারণ ইরহাম যেহেতু বিয়ের পরপরই দেশের বাইরে চলে যায় উচ্চ ডিগ্রির জন্য, তাই নায়েরকে একা একা আর তার গ্রামের বাড়িতে নিয়ে যায়নি। ছেলের বউকে ছেলে আসলে মোটামুটি ধুমধাম করেই গ্রামে নিয়ে যেতে চান। এই যুগে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়াটা ভাগ্য বটে, কারণ যেখানে ছেলের বউ মানেই অনেকের কাছে ফ্রিতে সেবাদাত্রী, যা বলবে তা করতে বাধ্য। পান থেকে চুন খসলেই কৈফত দিতে হয়। অথচ তার নিজের মেয়েটা যদি একবার কল করে কেঁদে বলে যে ওর কাজের জন্য শ্বশুরবাড়িতে কথা শুনেছে, ব্যাস শুরু হয়ে গেল। মা মেয়ে হাজারি শুরু করে দিবে, দাজ্জাল শাশুড়ি শ্বশুরবাড়ি। অথচ একই কাজ তারা তাদের ছেলের বউয়ের সাথে করছে। আমাদের সমস্যাটা এখানেই, আমরা নিজেদের ত্রুটিগুলো খোঁজই পাই না, অথচ অন্যদেরগুলো পাই পাই করে হিসাব রাখি। নায়েরের শাশুড়ি অবশ্য শিক্ষিত, আগের দিনের ম্যাট্রিক পাস, এরপর বিয়ে হয়ে যায়, আর পড়াশোনা করেনি, তবে চাকরি করেন ফ্যামিলি প্ল্যানিংয়ে। ওনাকে দেখি নাকি ইরহামের ডাক্তার হওয়ার ইচ্ছে জেগেছিল। ভাবি, পায়ে ব্যথা পেলে কি করে? তোমার ভাই তুলে আছাড় মেরেছিল। এরা বিষয়ে কথা বলতে পারছে না, ততলিয়ে ততলিয়ে বলল, ভাইয়া বাবা বধূ নির্যাতন করে? নায়ের এক শব্দ উত্তর দিল, কি বলছো ভাবি? একটু ভেবে বলো। দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক, বুঝতে পারছো কি বলছো? যদি একটু তথ্য লিকড হয় ডাক্তার মশাই ডাক্তারের ইস্তফা ঘটবে। ঘটুক, আমি তো সেটাই চাই। নায়ের মুখ ভেঙচি কাটলো এইটা বলে। ভাবি, তুমি কি মাথায় আঘাত পাইছো? কী সব বলছো? মাথা ঠিক আছে আমার, তোমার ডাক্তার ভাইয়ের ইগো বেশি, বুঝছো? ইগো বেশি। এবার ইরা জোরে জোরে হেসে দিল, মনে হচ্ছে কোনো চোখ শুনে ফেলেছে। তারপর হাসি থামিয়ে বলল, তুমি এইমাত্র যে কথাটা বললে সেটা আর কারোর সামনে বলো না প্লিজ, তাহলে সবাই তোমার মাথার স্ক্রু ঢিলা ভাববে। আমার কিউট ভাবিটাকে কি আমি সেটা বলতে দিতে পারি কখনো? আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করে একটা পার্সোনাল প্রশ্ন করি। নায়ের একটু না বেশ অবাক হলো, তবুও কি যেন ভেবে ইরাকে অনুমতি দিল। যদিও নার্ভাস লাগছে কি প্রশ্ন করতে পারে। তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে কে প্রথমে আই লাভ ইউ বলেছ? বলো বলো বলো। ইরাকে খুব উৎসাহী দেখালো। নায়ের এবার কেন জানি না এক গাধা মিথ্যে বলে বসলো। কেন বলেছ নিজেও জানে না। দুজন মানুষের ভেতরে কথা না হয় দুজনের কাছে থাকুক, অন্যরা জেনে শুধু শুধু মনে কষ্ট পাবে। এই পৃথিবীর কাছের মানুষদের ভালোবাসার জন্য, খুশির জন্য একটু তো মিথ্যা বলাই যায়। নায়েরের সব কথা শুনে ইরা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি ভাবি, ভাইয়া তোমাকে প্রপোজ করেছিল বিদেশ যাওয়ার আগে? হাউ সুইট। নায়ের মনে মনে বলল, হাউ সুইট ছিল। এখন উচ্চ ডিগ্রির সাথে সুইটনেস মিশে খেয়ে ফেলেছে। ডাক্তারির তেতো তেতো ওষুধের নাম শিখতে গিয়ে নিজেও তেতো হয়ে গিয়েছে। কথা বললেও মনে হয় কথাগুলোর থেকে তেতো ঘ্রাণ ছড়াচ্ছে। এরা নায়রাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কোথায় হারালে ভাবি? নায়ের সংকুচিত হয়ে বলল, না কিছু না, বলো। আর কল্পনায় হারাতে হবে না, মানুষ এখন সামনেই আছে, চাইলে যখন তখন তাকে নিয়ে হারাতে পারো। তোমার পার্সোনাল ডাক্তার নিয়ে যে তোমার রেজিস্ট্রিকৃত। এরা মুখ টিপে হাসছিল যখন কথাগুলো বলছিল। নায়ের কিছু বলল না, মুচকে হাসি বিনিময় করল শুধু। তারপর ঘুমের ভান করে হামি তুলল। সেটা দেখি এরা বলল, 10টা বাজে, এখনই ঘুমিয়ে পড়বে। অবশ্য আজকে ঘুম দ্রুত আসার কথা। এটা বলি ইরা নায়ের উত্তর শোনার অপেক্ষা না করে দ্রুত পালালো। দরজায় ইরহামের সাথে একটুর জন্য ধাক্কা খেল না। এরা হাসছিল সেটা দেখি ইরহাম ভুরুকুচকে সরু চোখে তাকালো। এরা গুড নাইট বলে চলে গেল। ইরহাম কিছু বুঝতে পারল না, কতক্ষণ কি যেন ভাবল। বিছানায় এসে দেখে নায়ার ঘুমিয়ে গেছে। মাত্র কথা বলছিল, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়ল? ঘুম কাতুরে নাকি? ওষুধটাও তো মনে হয় খায়নি। ঔষধ হাতে নিয়ে নায়ারকে আস্তে ডাকতে লাগলো। নায়ার তো জেগেই আছে, তবু সারা শব্দ করছে না। জোর করে চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে রয়েছে। ইরহাম নায়ারের পাশে বিছানায় বসল। গায়ের চাদরটা বুক পর্যন্ত টেনে শুয়ে আছে নায়ার, যার ফলস্বরূপ নায়ারের ফর্সা কাঠটা উন্মুক্ত হয়ে আছে, আর কাঁধের ঠিক মাঝ বরাবর কালো তিলটা চিকচিক করছে। নায়ারের গায়ের রং হালকা গোলাপি বর্ণের, শুধু হাইটটা একটু কম,
4 ফিট 10 ইঞ্চি, যেখানে ইরহামের 5 ফিট 10, প্রায় 1 ফুট খাটো নায়ার ইরহামের চেয়ে। সেটা নিয়ে অবশ্য ইরহামের পরিবারের কারোর কোনো সমস্যা নেই। ইরহামের মা নিজেই নায়ারকে পছন্দ করে নিয়েছেন। ইরহাম সরাসরি নায়ারকে দেখেও নি, হুট করেই বিয়েটা হয়ে যায়। অবশ্য এটা নিয়ে ইরহাম একটু মন খারাপ করেছিল, কারণ ভেবেছিল বিয়ের আগে অন্তত কিছুদিন মেয়ের সাথে কথাবার্তা বলে ইজি হয়ে নেবে, অথবা মেয়ে কোনো কিছু বলতে চায় কি না। কিন্তু একবার দেখিয়ে একেবারে আংটি পরিয়ে ফেলে, তার পরের দিনই বিয়ের আয়োজন করে ফেলা হয়। নায়ারের বাবাই চাইছিলেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। সেটা অবশ্য ইরহামের কাছে কেমন যেন ঠিক ছিল একটু, তবে ওরও যেহেতু বিদেশ যাওয়ার ডেট সামনে ছিল তাই আর কিছু বলেনি। তবে সেদিন নায়ারের শূন্য মুখটা কেন যেন ইরহামের মনে হাজারটা প্রশ্ন তুলেছিল। অবশ্য তার কিছু উত্তর ইরহাম খুঁজে পেয়েছে, আর বাকিটুকু নায়ার নিজেই হয়তো কোনোদিন বলবে। মানুষের মনে চাপা কোনো ব্যথা থাকলে তা কখনো খুঁড়তে যেতে নেই, বলার হলে সে নিজেই বলবে, আর অতীতকে অতীতেই থাকতে দিতে হয়। তাই নায়ারের অতীত নিয়ে ইরহামের বিশেষ কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা অনেক চঞ্চল, তবে সেটা এতদিন ইরহাম বুঝতে পারিনি, কারণ যে কয়দিন ছিল একদম চুপ থাকতো, হয়তো ডিপ্রেশনে ভুগেছিল। ইরহাম সেটা বুঝতে পেরে তেমন ঘাটাতো না নায়ারকে, ওকে নিজের মতো থাকতে দিত, প্রয়োজনে কথা বলতো না, না হলে চুপ। মানে দুজনের মাঝে যে একটা সম্পর্ক আছে সেটা বোধহয় দুজন ভুলেই গিয়েছিল। ইরহাম নায়ারকে সময় দিতে চেয়েছিল, যদিও নায়ার ওর সাথে সাথেই কথা বলতো না, শুধু একদিন অনেক রাগ ঝেড়েছিল। ইরহাম চুপচাপ সে রাগ হজম করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল নায়ার এভাবে মনের মধ্যে সব চেপে রাখতে রাখতে আরও অসুস্থ হয়ে যাবে। তাই ক্ষোভটা বের হয়ে গেলে কিছুটা ভালো লাগতে পারে, আর ইরহামের চেষ্টায় সে কিছুটা সফল হয়েছেও বটে। নায়ার অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এখন। এখনও রাগ, অভিমান, অধিকার বোধ সব দেখে ইরহাম মনে মনে খুশি হলেও ওকে সেটা বুঝতে দিচ্ছে না। বেশ ভালোই লাগছে নায়ারের এই ষোড়শী বালিকার রূপটা। যদিও সে গ্র্যাজুয়েট, কিন্তু আচরণ দেখে কেউ বলবে টিনেজার। কী সব উদ্ভট চিন্তা ভাবনা করে, কাজ কারবার করে। হঠাৎ নায়ার ঘুমের ঘরে এদিকে ঘুরে ঘুমানোর ভান করল। ইরহাম নায়ারের মাথার উপর ঝুঁকেছিল। হঠাৎ নায়ার ঘুরতে নাই, ইরহাম দ্রুত সরতে গিয়ে পড়ে গেল। নায়ার হুট করে চোখ মেলে তাকালো। ইরহাম একটু ঘাবড়ে গেল। বালিকা আবার কোন রূপ ধারণ করে কে জানে। বালিকা বলছে কারণ ওকে পিছিয়ে লাগে, না হয় নায়ার কিছু বলার আগেই ইরহাম বলে উঠল, ওষুধটা খেয়ে নিন। এটা শুনে নায়ার আবার চোখ বন্ধ করে ফেলল। ভাবটা এমন সে ঘুমের ঘরে তাকিয়েছিল, তাই আবার ঘুমিয়ে পড়েছে। ইরহাম বেশ ভালোই সেটা বুঝতে পারল। ওষুধ খেতে পছন্দ করে না, আর আপনার বরটাই কিনা ডাক্তার। আপনার কপালটাই খারাপ গো। ভাত খাওয়ার মতো ওষুধ খাওয়া শিখতে হবে। ছোটবেলায় পড়েননি ওষুধ খেলে অসুখ সারে, না পড়লে সমস্যা নেই। শিখে নেব, আর শেখানোর জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হয় তার সবই করব। প্রস্তুত হন ভিখারিনী সাহেবা। আজ থেকে আজীবন ডাক্তার বরের ওষুধ টর্চার সহ্য করার জন্য। অবশ্য সাথে ভালোবাসাও থাকবে ফ্রিতে। সকাল সকাল ঘুম ভেঙে গেল নায়ারের। রাতে মিছিমিছি ঘুমের ভান করতে করতে কখন যেন সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। আড়মোড়া ভেঙে উঠে বসল নায়ার। কিন্তু কি বদ ডাক্তার কোথায় গেল? এদিক ওদিক খুঁজতে লাগলো নায়ার। গেলটা কোথায়? ডাক্তারের সাথে সাথে ম্যাজিকও জানে নাকি? নায়ার কিছু ভেবে পেল না। ঠিক তখনই বাথরুমের দরজার আওয়াজ পেল। তারপর বুঝল ও তার মানে বাথরুমে ছিল। কিন্তু ঘুমালো কোথায় ব্যাটা? তখন সোফার দিকে নজর গেল নায়ারের। কোথায় ঘুমিয়েছে সেটার বুঝতে বাকি রইল না নায়ারের। কেন, ওর কি কুষ্ঠরোগ হয়েছে যে বিছানায় ঘুমালো না? ঢং, ইগো ইগো দেখায়। কি মনে করে নিজেকে সে? এমন ভাব ধরলে আমি কেঁদে কেটে তাকে প্রেম নিবেদন করব? নেভার। আমি জীবনও নিজ থেকে তার কাছে ধরা দিব না। আমার ঠেকা পড়েছে। আসছেন উনি বাংলার ডিজিটাল নবাব, তাকে হুজুর হুজুর করবো আমি? বাংলা, বিহার, উড়িষ্যা ডিজিটাল বদ নবাব উনি। তাকে ইংরেজিরা কি মারবে? আমারই খুন করে ফেলতে মন চায়। তাকে না, তার এই তেতো অ্যাটিটিউডটাকে, যেটা উচ্চ ডিগ্রির সাথে নিয়ে এসছে। আমি চাইলে এক গাদা তেতো ওষুধ খেয়ে নিতে পারবো, কিন্তু তার এই পরিবর্তন মানতে পারছি না। যখন আমি দূরে থেকেছি তখন নিজে সারাক্ষণ আমাকে বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করেছে। কোন অধিকার চাইনি আমার কাছে, বন্ধুর মতো পাশে থেকেছে। 3 মাস একসাথে থাকলেও কখনো মনোমালিন্য হয়নি, শুধু একদিন বাদে। সেদিন অবশ্য নায়ার অযথাই নিজের মনের ক্ষোভ সব ইরহামের ওপর ঝেড়েছে, আর সে চুপচাপ শুধু শুনে গিয়েছে। একসময় নায়ার নিজেই থেমে গেছে।
প্রতিপক্ষ রেসপন্স না করলে ঝগড়ার মোডেও পানি হয়ে আসে। একা একা কথা বলা যায় ঝগড়া না, এক হাতে তালি বাজে ঝগড়ার জন্য দুহাত জরুরি। সেদিন নায়র বুঝতে পেরেছিল এই লোকের স্বভাব, কিন্তু আজকে যে বড্ড অচেনা লাগছে তাকে। তবে কি সে বদলে গেল? আমি কি একটা সুযোগ পাবো না? হঠাৎ নায়রের চোখের জল অবাধ্য হয়ে উঠল। নায়র সেটা চেপে রাখতে চাইছে প্রাণপণে। ইরহাম দাঁড়িয়ে নায়রকে পর্যবেক্ষণ করছিল, খুব গভীর ভাবনায় ডুবে আছে, সেটা বোঝাই যাচ্ছে। মেয়েটা প্রায় প্রায় এভাবে কোথায় যেন হারিয়ে যায়। ইরহাম কিছুটা বুঝে সবটা বুঝে উঠতে পারে না, তবে এটা বুঝতে পারে নায়ের মুখে বলে এক আর মনে আরেক। হয়তো অনেক জেদি তাই। কোথাও এটা শুনেছিল খাটো মেয়েদের নাকি জেদ বেশি। মনে হচ্ছে কথাটা ঠিকই। হিমে তো যতটুকু উঁচু তার জেদটা তার সবচেয়ে বড়। ইরহাম একবার ভাবল আর একটু রাগানো যাক, বেশ ভালোই লাগে। গোলাপি মুখটা লাল হয়ে যায়, কান দুটো অসম্ভব লাল হয়ে যায়। ইরহাম নায়েরের সেই রাগী চেহারাটা আবার দেখতে চাইল। যে ভাবার সেই কাজ, নায়েরের সামনে গিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। নায়ের ও ইরহামকে এরকম দেখতে বিচলিত বোধ করল। সকাল সকাল এরকম করছে কেন? কেমন একটা চিন্তিত ভাব করে ইরহাম বলল, আচ্ছা সালমান খান কি বিয়ে করে ফেলেছে? ইরহামের এমন কথা শুনে নায়ের হতভম্ব হয়ে গেল। সকালে উঠে কি কোনো উল্টাপাল্টা ওষুধ খেয়ে ফেলেছে যার কারণে এইসব আজগুবি কথাবার্তা বলছে? তখন শুনতে পেল ইরহাম বলছে, না বিয়ে তো বোধহয় করেনি, করলে তো ফেসবুকে ভেসে যেতে স্ট্যাটাসে। নায়ের ইরহামের কথার আগামাতা কিছুই বুঝতে পারল না, তাই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইরহামের সামনে গিয়ে বলল, সকাল সকাল কি ভূত ধরেছে আপনাকে? না। তাহলে? তাহলে আমি সেটাই ভাবছি কি যে আপনাকে ভূত ধরেছে কিনা। সাথে সাথে নায়েরের চোখমুখ শক্ত করে তাকালো। আমাকে ভূত ধরবে কেন শুনি? তাহলে সকালে উঠে এমন ধ্যানে বসেছিলে কেন? মনে হচ্ছিল ঘুম থেকে কেউ জোর করে তুলে বসিয়ে রেখেছে। বলছে এখনই ব্রাশ করে ব্রেকফাস্ট করে স্কুলে যাও, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। ইরহাম এটা বলে নিজে হাসতে লাগলো, আর ওইদিকে নায়ের আগে ফুঁসতে লাগলো। ইরহাম মনে মনে ভাবলো, একদম লাল লঙ্কা। মৃদু হাসলো, শুধু ঠোঁট দুটো হালকা প্রসারিত করে, যেন নায়ের বুঝতে না পারে। বুঝলে টর্নেডো বয়ে যাবে। কথাটা বলার সাথে সাথে ইরহাম ওর চোখ মুখে কিছু একটা অস্বস্তি টের পেল। চোখ খুলে যেন দেখে নায়ের কম্বলটা মরিয়ে ওর দিকে ছুঁড়ে মেরেছে। টর্নেডো ভাবতে ভাবতে এসে গেল। কম্বলটা সরিয়ে দেখে নায়ের পা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে যাচ্ছে। ব্যথা কমেনি হয়তো, ওষুধ ঠিক মতো খেলে না কমবে। মনে হচ্ছে ছোট বাচ্চাদের মতো মুখ করে তারপর ওষুধ খাওয়াতে হবে। 3-4 দিন পর নায়েরের পা পুরোপুরি ঠিক হয়ে গেল, ব্যথাও নেই আর। তাই প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দিল আজ। ওর আব্বু আম্মুকে ফোন করে জানালো। ওনারা খুব খুশি হলেন। মেয়েটা এতদিনে একটু স্বাভাবিকভাবে কথা বলছে। বিয়ের আগের 6টা মাস যা করেছে সহ্য করার মতো না। 2বার সুসাইড করার চেষ্টা করেছিল, একবার ঘুমের ওষুধ খেয়েছে, আরেকবার হাত কেটে। সৌভাগ্যক্রমে 2বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। নায়েরের হাতে এখনো দাগটা হালকা রয়ে গেছে। ইরহামও সেটা দেখেছে, আর সেটার কারণ জিজ্ঞাসা করতেই নায়ের রণমূর্তি ধারণ করেছিল। ওই দিন বিয়ের 3 দিন পরেই এই ঘটনা ঘটেছিল। ওই দিন নায়েরের কথা শুনে ইরহাম পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। ইরহাম মজা করেই বলেছিল, বিএফের জন্য হাত কেটেছিল কিনা। সত্যি সত্যি যে এটাই কারণ সেটা বুঝতে পারলে কি আর জিজ্ঞাসা করে। কিন্তু ব্যাস, ততক্ষণে বিপত্তি বেঁধে গেছে। নায়েরের মনের সব যন্ত্রণা সেদিন উগরে দিয়েছিল। তারপর ইরহাম ওর মতো করে বাকিটা জেনে নেয় কারো সাহায্যে, যেটা নায়েরও জানে না, যে ইরহাম ওর অতীত সবটাই জানে। ইরহাম সবটা জানার পরপরই বিদেশ চলে যায়, তাই সরাসরি নায়েরের সাথে আর কথা হয়নি এসব নিয়ে। তবে বিদেশ থেকে সর্বোচ্চ চেষ্টা করতো নায়েরকে তার অতীত ভোলানোর জন্য। অনেক রকম মজার ঘটনায় বিদেশে বিভিন্ন সুন্দর ফুলের বাগানের ভিডিও। নায়েরের টিউলিপ ভীষণ পছন্দ, তাই লন্ডনের টিউলিপ বাগানে গিয়ে ভিডিও কল দিয়েছিল। এত ফুল দেখে নায়ের প্রায় লাফাচ্ছিল। ইরহাম বলেছে ওকে সেখানে নিয়ে যাবে কোন এক সময়। আরও বিভিন্ন উপায়ে যা করলে নায়ের খুশি হবে তার সবই করেছে সে। অবশ্য এসব জানার জন্য গোয়েন্দা লাগাতে হয়েছে, কিন্তু নায়েরকে সেটা বুঝতে দেয়নি। বিভিন্নভাবে এড়িয়ে গেছে সব। গাড়িতে নায়ের ইরার সাথে বসলো। ইরহাম বুঝতে পারলো লঙ্কা লাল এখনো ফুলে আছে। মুখটা হুতুম প্যাঁচার মতো করে রেখেছে। জোর করে ইরার কথায় হাসার চেষ্টা করছে। ইরহাম লুকিং গ্লাসে বারবার সেটা দেখছিল। নায়ের একটা লাল শাড়ি পরেছে, তাই নতুন বউয়ের মতোই লাগছে পুরো। বিকাল 3টায় ওরা গ্রামে পৌঁছালো। গাড়ি দেখে আশেপাশের মানুষজন, ছোট ছোট ছেলে মেয়ে ছুটে আসতে লাগলো, কারণ গ্রামের রাস্তায় সচরাচর এমন গাড়ি আসে না। তার মধ্যে সবাই জানে যে নতুন বউ আসবে,
নতুন বউ নিয়ে ছোট থেকে বুড়ো প্রায় সবার মনে দারুণ কৌতূহল বিরাজ করে, বিশেষত গ্রামের দিকে। গ্রামের মিঠো পথ ধরে চলতে চলতে ইরহামদের বাড়ির সামনেই গাড়ি থামল। বাড়ির দিকে কিছুটা রাস্তা কাঁচা। ইরহামদের বাড়ি থেকে একটু দূরেই রয়েছে বিশাল বড় বিল। সেখানে মাছ ধরার প্রতিযোগিতা হয় প্রতি বছর। চারপাশে সবুজ প্রকৃতি দেখে নায়ারের মনটা উৎফুল্ল হয়ে উঠল। সবাই গাড়ি থেকে নামল, নায়ারও নামল। হাঁটতে নিলে ইরা পথ আটকে দাঁড়ায়। নায়ের ভুরু কুচকে তাকায় সেটা দেখা। চোখের ইশারে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইরা কিছু না বলে ইরহামকে টেনে আনে। ইরহাম ড্রাইভারকে তার পাওনা দিয়ে বিদায় করছিল। ইরহামের মা বাবা আগে এই বাড়িতে ঢুকে গেছে। ইরহামের দুটো কাজিন জেভিন জেন্সি টুইন। ইরহামের একজনই চাচা, আর্মিতে অফিসার পদে আছেন। তিনি ছুটি পাননি, তবে চাচি আর বোনের এসছে ওরা আসার কথা শুনে। চাচি মনে হয় বউ বরণ করার আয়োজনে ব্যস্ত। সরাসরি কেউই নায়রাকে দেখেনি এই পর্যন্ত। ভিডিও কলে কথা হয়েছে অবশ্য। বিয়েটা হুট করে হওয়াতে বিয়েতে আসতে পারেনি। চাচা অসুস্থ ছিল আর চাচা হুট করে ছুটি পাবে না, তাই তারাও ভাবল ভাতিজা বউকে একেবারে সরাসরি দেখবে। আর সেটা ইরহাম দেশে ফিরে আসার পরপরই। আর এই 2 বছর নায়ার ওর বাবার বাসাতেই ছিল। সবার সাথে কথা হতো মাঝে মাঝে। শুরুর দিকে নায়ার বিরক্ত হলে একসময় ভালো লাগতো। মানুষগুলো অসম্ভব আন্তরিক, ভালো মানসিকতার। তা না হলে ছেলের বউকে কীভাবে বাবার বাড়িতে থাকতে দিত না। তাও বিয়ে হয়ে যাওয়ার পর এরা ইরহামকে ইশারায় কিছু একটা বলল। ইরহাম প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝল। নায়ারকে বিস্ময় শেষ সীমানায় পৌঁছে দিয়ে পাজা কোলা করে তুলে নিল ইরহাম। বাড়ির ভেতর ঢুকতে লাগলো। এরা জেভিন ও জেন্সে হাততালি দিতে লাগলো আর ভিডিও করতে লাগলো। 3 বোনের একমাত্র ভাবি বলে কথা। নায়ার প্রথমে কতক্ষণ হাঁ করে তাকিয়ে রইল ইরহামের দিকে। পরে যখন দেখলো ওরা ভিডিও করছে তখন লজ্জায় মুখ লুকালো ইরহামের বুকে। ইরহামের হার্টবিট খুব দ্রুত বিট করছে আর সেটা ক্রমাগত বেড়ে চলেছে। এই হার্টবিট কাঁপার একটা অদ্ভুত রহস্য আছে, আর তা হলো নতুন নতুন প্রেমে পড়লে যখন যেই সে মানুষটার কাছাকাছি থাকা হয় তখন হার্ট দ্রুত বিট করতে থাকে। নায়ের লজ্জা ভুলে অবাক দৃষ্টি নিয়ে তাকালো ইরহামের দিকে। ইরহাম সামনের দিকে তাকিয়ে আছে। নায়েরের বেহায়া দুচক্ষু তার বদ ডাক্তারকে পলক্ষীনভাবে দেখতে লাগলো। নায়ের নিজেরও হার্ট খুব দ্রুত বিট করছে। ইরহাম কি সেটা শুনতে পাচ্ছে? খুব জানতে ইচ্ছে করছে দুজনের এই লাগামহীন হার্টবিটের কারণ কি। ঘরের সামনে নিয়ে নামিয়ে চেয়ারে বসালো নায়রাকে। সাথে সাথেই 3 বোনের সেলফি তোলা শুরু হয়ে গেল। নায়ের হাসি মুখে সেসব সামলাতে লাগলো আর চোখে ইরহামকে দেখছিল। নায়েরের দৃষ্টি অনুসরণ করে এরা তাকাতে সবটা বুঝতে পারল। তাই ভাবিকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলল, ইস এত প্রেম, আমার ভাইটা কত লাকি। নায়ের এই কথা শুনে চমকে তাকালো ইরার দিকে। মেয়েটা ভারী দুষ্টু, এক এক সময় এক এক কথা বলে নায়েরকে অপ্রস্তুত করে তুলে। নায়েরের অবস্থা দেখে ইরা হেসে দিল। তারপর বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো ভাবি? নায়ের করুণ চোখে তাকালো। এরা বলতে লাগলো, মনে হচ্ছে তোমার আজকেই বিয়ে হয়েছে আর তুমি এখনো তোমার বরকে দেখোনি, মানে না দেখে বিয়ে করেছ আগের দিনের মানুষের মতো, তাই উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছো। এটা শুনে নায়ের পুরোপুরি চুপসে গেল, একদম মাথা নিচু করে বসে রইল। তখন ইরা বলল, সরি ভাবি, আর কিছু বলবো না। নায়েরও স্বাভাবিক হাসি বিনিময় করল। বউ বরণ করে ঘরে তুলে নেওয়া হলো। গ্রামের মানুষজন একের পর এক নতুন বউ দেখতে আসতে লাগলো। কিছুক্ষণে নায়ের হাঁপিয়ে উঠল, সেটা এরা বুঝতে পারল। তাই সবাইকে বলল, অনেক বউ দেখা দেখি হয়েছে, এবার বউ ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, একদিনে দেখে দেখে আমার ভাবিটাকে নজর লাগিয়ে দিবে। তখন ইরা আর একজন প্রতিবেশীভাবে বলে উঠল, তোমার ভাই কত লম্বা, দেখতে সুপুরুষ, আর তার বউ কিনা বেটে, দেখতে তো একটা ব্যাপার স্যাপার আছে। এরা মনে হয় রেগে ফেটে যাচ্ছিল। নায়ের ইরার হাত ধরে ইশারা করলো যেন কিছু ওনাকে না বলে, কিন্তু ইরা তো চুপ থাকার মেয়ে নয়, তাই সাথে সাথে ওই মহিলার মুখে ঝামা ঘষে দিল একেবারে। এরা বলল, কি বলুন তো ভাবি, আপনার গায়ের রং আর আপনার বরের গায়ের রং দেখলে কি মনে হয় জানেন? একটা কালো বিড়াল আর একটা সাদা বিড়াল হেঁটে যাচ্ছে পাশাপাশি। ওই ভাবির মুখটা তখন দেখার মতো হয়েছিল। তখন ইরাই আমার বলল, দেখুন ভাবি, আপনাকে ছোট করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনি আমার ভাবির সবার সামনে ছোট করেছেন। তাও কি নিয়ে? তার উচ্চতা নিয়ে, যেটা আল্লাহ প্রদত্ত। আর আপনার গায়ের রং সেটা আল্লাহ প্রদত্ত, তাই কাউকে আঘাত করার আগে একবার নিজেকে একটু ভেবে দেখবেন। ওইভাবে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। বাকিরাও চলে গেল এক এক করে। নায়ের ইরার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। এত রকমের বিচক্ষণতা দেখে নায়ের বেশ অবাক হলো। নায়ের উঠে দাঁড়িয়ে ইরাকে জড়িয়ে ধরল শক্ত করে। ইরা ভরকে গেল।
তবু নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি এভাবে আমার ভাইকে জড়িয়ে ধরো, তাহলে ডাক্তার সাহেব নিজেই রোগী হয়ে যাবে আর তুমি হবে তার ডাক্তার। নায়ার লজ্জায় ইরাকে ছেড়ে দিতে চাইলে ইরা আরও শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বলে, আচ্ছা আমাকে যখন ধরেছে আরেকটুখানি থাকো। এটা বলি ইরা হাসলো। জেভিন জেন্সি এসে দেখে দুই ননদ ভাবির পীড়িত। ওরা বলে, আমরা কি গাঙের জলে ভেসে এসছি নাকি? এটা বলে নিজেরাই গিয়ে ওদের দুজনকে জড়িয়ে ধরে। নায়ারের এই মুহূর্তে নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে। ননদ ভাবির সম্পর্ক মানেই চুলাচুলির, সেটা সবার ক্ষেত্রে নয়। আমরা ওই কথাটাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছি বেশি। এই কারণেই ভাবি ননদ ভাবি মানেই ঝগড়া, অথচ এটা একটা মিষ্টি সম্পর্ক যদি আমরা সেভাবে মানিয়ে নিতে পারি। ইরামোর রুমে এসে এই দৃশ্য দেখে চোখ কপালে উঠালো। আরে আমার বোনেরা তো আমার পিচ্ছি বউটাকে মেরে ফেলবে দেখছি। সব ভালোবাসা তো ওরাই নিয়ে যাচ্ছে। এমনিতেই তো ওর সাথে সারাক্ষণ ফুসফুস করে, আর এখন দেখো মনে হচ্ছে তার শরীরটা সবটা জুড়েই তাদের হৃদয় অস্তিত্ব, শুধু সেখানে আমি আছি কিনা সেটা জানি না। ইরাম মুহূর্তটা ফোনে বন্দি করলো, কোনো সাউন্ড না করে। কিছু কিছু বিষয় না জানিয়ে করাই ভালো, তাহলে সবটা স্বাভাবিক থাকে, কোনো কৃত্রিমতা থাকে না। হঠাৎ নায়ার চোখ খুলে সামনে তাকিয়ে দেখি ইরহাম দাঁড়িয়ে আছে আর এক মনে ওর দিকে তাকিয়ে আছে। দৃষ্টি তাতে কি যেন মেশানো ছিল, যেটা নায়ারের বুকে সরাসরি আঘাত করলো। যেন অনেক কিছু বলতে চায় সেই ঘোর লাগানো দৃষ্টি। নায়ার মনে মনে বলল, আমিও তো শুনতে চাই ডাক্তার সাহেব, বলুন না কি লুকিয়ে রেখেছেন মনে। পরদিন সকালে বিলে ঘুরতে গেল। সেখানে অনেক ফিশারি আছে আর তার পারে অনেক রকম গাছ। ইরহাম লুঙ্গি পরেছে। ইরহামকে দেখে নায়ারের ভীষণ হাসি পাচ্ছে, কারণ আগে লুঙ্গি পরতে দেখেনি কখনো। আর তাছাড়া ইরহাম লুঙ্গি হাঁটুর উপরে তুলে গেট্টু দিয়ে রেখেছে। বিলের পানিতে নামলো শালুক তোলার জন্য। দেখে মনে হচ্ছে একদম গ্রামের ছেলে। অবশ্য গ্রামের ছেলেই তো, হাঁটু অব্দি পানি জায়গাটাতে। বেশ কিছু শালুক তুলে যখন পাড়ে আসলো তখন নায়ার চিৎকার করতে লাগলো সাপ সাপ বলে। নায়ারের চিৎকার শুনে সবাই বেশ ঘাবড়ে গেল। জীবন জেন্সিও লাফালাফি শুরু করলো। আর এরা খুঁজে পাচ্ছে না সাপ কোথায়। ইরহাম চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু এখানে তো কোথাও সাপ নেই। ইরা নায়রাকে জিজ্ঞাসা করলো, ভাবি সাপ কোথায় দেখলে? নায়ার চোখ বন্ধ রেখে বলল, ডাক্তারের পায়ে। এটা শুনে ইরহাম হতভম্ব হয়ে গেল। ওর পায়ে সাপ আরও নিজে জানে না। এদিক ওদিক খুঁজতে লাগলো, পায়ে একটা জোক ছাড়া কিছু দেখতে পেল না। নায়ার কি কোনো ক্রমে এই জোকটাকে সাপ বলছে? ইরহাম জোকটা হাতে ফেলতে নিল, তখনই নায়ার তাকিয়ে আরও লাফে উঠল সাপ সাপ বলে। এবার ইরা আর ইরহাম দুজনে একসাথে হেসে উঠল। ইরহাম জোকটা ছুঁড়ে ফেলল পানিতে। সাথে সাথে নায়ার ইরহামের হাত খামচে ধরল। ইরহাম মুচকি হাসলো ওর ভাবির কাণ্ড দেখে। ইরহাম নায়ারের হাত ছাড়াতে চাইলেও আরও জোরে খামচে ধরে সে। ইরহাম বলল, তুমি কি জীবনের সাপ দেখোনি? সাপ কি এত ছোট? এখানে আসার পর থেকে নায়ার একটা বিষয় লক্ষ্য করেছে। ইরহাম ওকে তুমি করে বলছে। বদ ডাক্তার, শুধু বদই নয়, ভীষণ চালাকু। নায়ার কিছু বলছে না দেখি ইরহাম আর কি বলল, কি হলো, কিছু বলছো না যে? নায়ার আমতা আমতা করে বলল, আমি ভেবেছিলাম ছোট কোনো সাপ, মানে সাপের বাচ্চা মেবি। ইরহামের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলে, আবার অন্যদিকে তাকালো। ইরহাম আর ঘাটালো না বিষয়টা। সবাই বাড়ি চলে এলো। নায়ার সারা রাস্তা ইরহামের হাত ধরে এসেছে। বেচারি বেশ ভয় পেয়েছে। অবশ্য তাতে ইরহামের জন্য প্লাস পয়েন্টই হয়েছে, না হলে কি আর হাত ধরে থাকতো। মনে মনে একটা ছোট্ট ধন্যবাদ দিল পাজি যোগটাকে। কখন পায়ে ধরেছে ইরহাম টেরি পায়নি। এই পানির যোগগুলো এমনই, চুপচাপ রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে থাকে, মানুষ টেরও পায় না। আজ ভরা পূর্ণিমা। গত এক সপ্তাহে এই বাড়ির সাথে নায়ারের একটা অদ্ভুত ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মন চাইছে এখানে থেকে যেতে, কিন্তু যেতে তো হবেই। ইরহাম হাসপাতালে জয়েন করবে সামনের মাসের 1 তারিখ থেকে। রাতে সবাই মিলে উঠানে শীতল পাটি বিছে আড্ডার আসর জমালো। মুরব্বীরা 10টার দিকে ঘুমাতে চলে গেল। রইল ওরা 4 ভাই বোন আর নায়ার। তখন ইরা বলে উঠল, চলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। ইরহাম রাজি হতে চাইছিল না, কিন্তু বোনেদের সাথে পেরে উঠল না। একটা কাচের বোতল এনে রাখলো মাঝখানে। ইরা ঘোরাতে শুরু করলো। প্রথমে গিয়ে পড়লো জেভিনের দিকে। জেভিন জেন্সি ইরার 1 বছরের ছোট, ইন্টার ফার্স্ট ইয়ার এবার। জেভিন ডেয়ার নিল। জেন্সির সাথে সাথে বলে উঠল, ডেয়ার চয়েস সে দেবে। সবে রাজি হলো। জেন্সি বলল, বাড়ির পাশে যে তেঁতুল গাছটা আছে সেখান থেকে ঘুরে আসতে হবে। গাছটা উঠান থেকে দেখা যাচ্ছে অবশ্য। জেভিন বললে, আর এমন কি, এখনই যাচ্ছি আমি, দরকার হলে তোর জন্য তেঁতুল পেরে নিয়ে আসবো। জেভিন মুখে এসব বললে মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো।
একটু সামনে যেতেই কি যেন শব্দ করে উঠল, প্রায় ছুটে ফিরে এলো জেবিন, আর বাকিরা হাসাহাসি শুরু করলো। জেবিন বেশ ভয় পেয়েছে, বোঝাই যাচ্ছে। আর জিন্সে জানে জেবিন ভীতু, তাই এমন ডেয়ার দিয়েছে। ভিতর ডিম কোন সাহসে যে ডেয়ার নিল। ইরহাম অবশ্য জিন্সিকে ধমক দিল, তারপর আবার বোতল ঘোরালো। এবার ইরহামের দিকে গেল মুখ, টুট নিল ইরহাম। এবার ইরা প্রশ্ন করলো তার ভাইকে, বিয়ের আগে কখনো কাউকে ভালোবেসেছিলে বা ভালো লেগেছিল? হ্যাঁ। ইরহাম হ্যাঁ বলার সাথে সাথে নায়ার অদ্ভুতভাবে তাকালো ইরহামের দিকে, সাথে সাথেই বাকি সবাইও। সবার অদ্ভুতভাবে তাকানোর কারণ হলো ইরহাম তার বউয়ের সামনে সরাসরি বলেছে যে কাউকে ভালোবাসত, অথচ এটা বললে তার 12টা বাজবে সেটা জেনেও। কারণ কোনো মেয়েই তার স্বামীর এক্স সম্পর্কে জানতে আগ্রহবোধ করার কথা না। তবে নায়ারের অদ্ভুতভাবে তাকানোর কারণ হলো একবারের জন্য মনে হয়নি ইরহামেরও অতীত আছে, ওর মনেও কোনো কষ্ট লুকাইতে আছে। তবে নায়ার তো কখনো সেটা বুঝতে পারিনি। অবশ্য বুঝবেই বা কী করে, একসাথে অনেকদিন থাকলে বা না বুঝবে। নায়ার খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরা পরিস্থিতি সে অস্বাভাবিক বুঝতে পেরে ঘুমের ভান করে বলল, আমার না ভীষণ ঘুম পাচ্ছে। জেবিন বলল, এখনই ঘুমাবি? আর একটু থাকি না প্লিজ। এরা একটু চোখ মারল, কিন্তু জেবিন সেটা বুঝলো বলে মনে হয় না। তবে জিন্সি ধরতে পারল এরার ঘুম ধরার কারণ, তাই সেও হামিদে বলল, আমার ঘুম পাচ্ছে ভীষণ। জেবিনটা বরাবরই একটু গাধি টাইপ, তাই ইরা আর জিন্সি ওকে মোটামুটি টেনে নিয়ে গেল। তবু শাসতে নারাজ। নায়ারও চলে যেতে চাইলেও ইরহাম বলল, বসুন একটু। কথার মাঝে ভীষণ আকুতি অনুভব করলো নায়ার। একটা লাইট পিঙ্ক জামদানি পরে আছে নায়ার, চাঁদের আলোতে নায়ারের গায়ের আর শাড়ির রং একাকার হয়ে গেছে। ইরহাম কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে। ইরহাম কোলের বালিশটা মাথা নিচে দিয়ে শুয়ে পড়ল। নায়ার তখনও দাঁড়িয়ে আছে। ইরহাম নায়ারের হাত ধরে টান দিল। হঠাৎ করেই নায়ার ধপ করে বসে পড়ল। শাড়ির আঁচলটা ইরহামের মুখের ওপর পড়ল। নায়ার সেটা সরাতে চাইলে ইরহাম টেনে ধরে রাখে। নায়ার কিছু বুঝতে পারছে না, ওইভাবে বসে থাকে চুপ করে। চারদিকে শুনশান নীরবতা, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ভরা জ্যোৎস্নায় গাছের পাতায় পাতায় ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। ইরহাম আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, কাকে ভালোবাসতাম জানতে চাইবে না? জানাটা জরুরি নয় আমার কাছে, কিন্তু বলাটা জরুরি আমার কাছে, না হলে দম বন্ধ হয়ে মরে যাব। ইরহামের কথা শুনে নায়ার আর নিজেকে শক্ত করে নিল। মনে মনে নিজেকে বলল, অতীত তো তোরও আছে নায়ার, তাহলে তারটা শুনতে এত ভয় পাচ্ছিস কেন? যাই যাই ঘটু, নিজেকে শক্ত রাখ। নায়ারকে চুপ থাকতে দেখে ইরহাম ওর দিকে তাকালো, তারপর ওর ফোনের ক্যামেরা আর সেলফি মোড অন করে নায়ারের দিকে ধরল। নায়ার বুঝতে পারলো ক্যামেরা কেন ধরেছে, তাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ইরহাম বলল, দেখো কি, আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ ভালোবাসা। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য নায়ার থমকে গিয়েছিল। অতীত ভালোবাসা মানে? নায়ার জিজ্ঞাসা করার আগে ইরহাম বলতে লাগলো, ভাবছো অতীত ভালোবাসা কি করে, তাই না? নায়ার কোনো কথা বলতে পারছে না, সবকিছু কেমন এলোমেলো লাগছে। ইরহাম নিজের মতো করে বলতে লাগলো, তোমাকে প্রথম দেখেছিলাম 3 বছর আগে। রাস্তায় রিক্সা করে ঘুরছিলে, সাথে আরেকটা মেয়ে ছিল। কিছুক্ষণের জন্য চোখ আটকে গিয়েছিল, মনে হচ্ছিল একটা জীবন্ত পুতুল। তারপর আরেকদিন ওভারব্রিজে 2বার দেখা হওয়াটা স্বাভাবিক ভাবেই নিয়েছিলাম। 3য় দিন দেখা হওয়ার পর সব এলোমেলো হয়ে গিয়েছিল আমার। মন চাইছিল ডাক্তারি ছেড়ে পাগল প্রেমিক সেজে যাই, কিন্তু তাহলে যে রোগীরা আমাকে রোগী বানিয়ে ফেলবে, তাই প্রেমিক সাজা আর হলো না আমার। ওই দিন বোধহয় তুমি খুব সেজেছিলে, কালো শাড়ি পরা ছিলে। নায়ারের মনে পড়ল ওই দিন সায়নীর জন্মদিন ছিল, আর এর পরদিনই সে কালো দিনটি অপেক্ষা করছিল নায়ারের জীবনে, যার জন্য আজকে সে এখন অন্য কারোর বউ। কেউ কথা দিয়েও কথা রাখিনি। প্রেমিক তো আর সাজতে পারলাম না, কিন্তু সৌভাগ্যক্রমে স্বামী হয়ে গেলাম। যখন তোমার ভাবনায় বিভোর ছিলাম, তখনই কোনো ঘটক মারফত তোমার একখানা ছবি আমার সামনে আসলো। আমি ছবি দেখতে চাইছিলাম না, কারণ এখন বিয়ের প্ল্যান ছিল না। বিদেশ থেকে এসে তারপর ভেবে দেখতাম, কিন্তু কি যেন ভেবে ছবিটা খুলে দেখলাম। তখন যদি তুমি আমার অবস্থাটা দেখতে, চশমা পরাই ছিলাম, তবু ভালো করে মুছে আবার চোখে লাগিয়ে দেখলাম, না ভুল দেখিনি, সেটা তুমিই ছিলে। ব্যাস, আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। তাতে অবশ্য সবাই বেশ অবাক হলো, কারণ যে ছেলে এখনো বিয়ে করবে না বলে অন্বেষণ করছিল, সে কিনা ছবি দেখে কুপকার। সবাই তো আর আমার ভেতরের খবর জানে না। নিজেকে খুব বেশি লাকি মনে হচ্ছিল বিয়ের দিন, কারণ এরকম মিরাক্কেল ঘটা কল্পনার বাইরে। অবশ্য আমার সব কল্পনা ভেঙে গেল বিয়ের 3য় দিনই।
প্রথম দিন তো তুমি ঘুমিয়ে পড়েছ, কথাই বলনি। আমি অতটা পাত্তা দেইনি, যেহেতু হুট করে হয়েছে। কিন্তু পরে বুঝতে পারি ওই জীবন্ত পুতুলটা আসলে ভেতরে অনেক আগেই মরে গেছে। তখনই বিদেশ চলে যাই আমি। তারপর অনেক ভাবলাম, ভেবে একটি উত্তর পেলাম। সেটা হলো 3 বার কবুল বলে দুজনকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তা এতটা সহজে হাল ছেড়ে দিলে কি করে হয়? একটা পবিত্র সম্পর্কে জড়িয়ে গেছে দুজন, একটু তো সুযোগ দিতে হয়। মানুষের মন ভালোবাসার কাঙাল। মানুষ কষ্ট পেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া বেঁচে থাকাটা মৃত্যু সম। আমি তো তোমার মায়ের কবেই জড়িয়ে গিয়েছি, তুমি কি আমাকে একটু সুযোগ দিবে? নায়ের শরীরটা কাটা দিয়ে উঠল, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। এতক্ষণ প্রায় নিঃশ্বাস বন্ধ করে কথাগুলো শুনছিল, তো এবার আর কোনো কথাই বলতে পারছিল না। ইরহাম নায়ের অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা, কিছু বলতে হবে না তোমাকে। যদি আমাকে সুযোগ দিতে চাও তাহলে আমার পাশে শুয়ে পড়ো। আজ না হয় জ্যোৎস্না বিলাসী করি। প্রায় 2 সপ্তাহ বাড়িতে থেকে ঢাকা ফিরে আসলো ওরা। 2 সপ্তাহে দুজনেই সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে। নায়ের ডাক্তারকে একটা সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করল। মনে মনে লাড্ডু ফুটলেও মুখে সেটার বিন্দু মাত্র প্রকাশ করল না। ঢাকায় এসে ইরহাম কাজে ব্যস্ত হয়ে পড়ল। নায়েরকে সময় দিতে পারছে না। একদিন বিকালে একটু সময় করে শপিংয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে যে নায়েরের জন্য কি অপেক্ষা করছিল সেটা যদি সে জানতো। শপিং মলের ভেতরে হঠাৎ একটা কারোর সাথে ধাক্কা খায় নায়ের। ওপাশের ব্যক্তিটা সরি বলে চলে যাচ্ছিল, কিন্তু কণ্ঠটা শুনে থমকে দাঁড়ালো নায়ার। ওই পাশের ব্যক্তিটাও দাঁড়িয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ সেই ব্যক্তিটাকে একটা মেয়ে এসে টানতে লাগলো। নায়ার অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। সে নায়ারের দিকে তাকিয়ে রইল। তখন ইরহাম কোথা থেকে ছুটে আসলো। নায়ারের মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা। তখন শুনতে পেল সামনের পুরুষ লোকটা নায়ারকে জিজ্ঞাসা করছে, কেমন আছো নায়ু? নায়ার ইরহামের বাহু শক্ত করে চেপে ধরে বলল, যেমনটা থাকার কথা ছিল তার চেয়ে একটু বেশি ভালো। ইরহাম এবার বুঝতে পারলো এটা শাফিন, নায়ারের অতীত। তবে ইরহাম কোনো কথা বলল না, কারণ নায়ার কি করে সেটা দেখতে। নায়ারের দিকে তাকিয়ে শাফিন একটা ম্লান হাসি দিল। ইরহামের কেমন যেন হচ্ছে। ছেলেটা হয়তো ভালোই ছিল, এমন করার পেছনে হয়তো বড় কোনো কারণ আছে, তবে সেটা কি তা জানা নেই। নায়ের আর কোনো কথা না বাড়িয়ে ইরহামকে টেনে সেখান থেকে নিয়ে গেল। ইরহাম পেছনে তাকিয়ে দেখলো শাফিন এখনো সেখানে দাঁড়িয়ে আছে। জীবন কোন দিকে চমৎকার দেখা দিকে কোন দিকে খুব অবিচার করে ফেললো হয়তো, কি জানি। হয়তো এটাই বাস্তব, যেটা আমরা ভাবি না সেটাই ঘটে। লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল নায়ারের। কেউ কাউকে সরাসরি দেখেনি 3 বছরের সম্পর্কে। আজকে হয়তো প্রথম সরাসরি দেখা, আর সেটা এমন অদ্ভুতভাবে। একটা অদ্ভুত ব্যথা অনুভব করল ইরহাম, তবে সেটা কিসের তা জানে না। ইরহামের জন্মদিনে নায়ের রাতে বাসায় একা নিজের মতো করে রুম সাজালো, কেক বানালো, পুরো রুমে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখলো। 12টা বাজতে 15 মিনিট বাকি, এখনও বাসায় আসেনি। নায়ের আবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ফোন অফ, অজ্ঞতা গাল ফুলিয়ে বসে রইল। 12টা বাজার 3 মিনিট আগে ইরহাম বাসায় আসলো। দেখে বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড। রুমে ঢুকে ইরহাম সরাসরি বাথরুমে ঢুকে গেল টাওয়াল নিয়ে। নায়েরও চুপচাপ খাবার বেড়ে দিতে টেবিলে গেল। গোসল শেষে সরাসরি ডাইনিং টেবিলে চলে গেল ইরহাম। খাওয়া শেষ করে রুমে আসলো, তখন খেয়াল করলো পুরো রুমে গোলাপের পাপড়ি। ঠিক বুঝতে পারল না কিছু। আজকে কি কোনো বিশেষ দিন ছিল? মনে পড়ছে না। নায়ের চুপচাপ পাশে এসে শুয়ে পড়ল, কোনো কথা বলল না। ইরহাম আকাশ পাতাল ভেবেও কোনো কিছু মনে করতে পারছে না। সারাদিনের ক্লান্তিতে 2 চোখ বুজে আসছে আপনা আপনি। আজকে কি সেটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙল কারণ নাক টানা আর কান্নার আওয়াজে। ঘুমের ঘরে প্রথমে ঠিক বুঝতে পারল না ব্যাপারটা। হঠাৎ নায়ের দিকে মাথা তুলে তাকালো, কারণ নায়ের অন্যদিকে মুখ করে শুয়েছিল। নায়ের চোখ বন্ধ করেই কেঁদে যাচ্ছে ফ্যাচ ফ্যাচ করে। এবার ইরহাম একটু না বেশ ভরকে গেল। চেম্বারে থাকাকালীনও নায়ের অনেকগুলো কল দিয়েছিল। অপারেশন থাকায় ফোন অফ করে রেখেছিল। পরে মিসড কল অ্যালার্টে বুঝতে পারি, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় সরাসরি বাসায় চলে আসে আর ফোন দেয়নি। ইরহাম নায়ের চোখের জল আলতো করে মুছে দিল। নায়ের ছিটকে ইরহামের হাত সরিয়ে দিল। এবার ইরহাম নায়েরকে ওর দিকে টেনে ঘোরালো। নায়ের চেষ্টা করছিল না ঘোরার, কিন্তু ব্যর্থ সে। তাই হঠাৎ ফুস করে উঠে বসল। বসে ইরহামের টি শার্ট টেনে ধরে আগুন চোখে তাকালো। ইরহাম বেশ হকচকে গেল, ভূত ধরল নাকি।
এমন বিহেভিয়ার করছে কেন? এই যে ডাক্তার, বদ ডাক্তার। এখানে বুকের পাশটা দেখিয়ে বলল, এখানে একটা ছুরি বসে গেছে, সেটা অপারেশন করে সরিয়ে দিতে পারবেন? ইরহাম পুরো হতভম্ব বনে গেল। মাঝরাতে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি? একটা মিষ্টি শীতল হাসি দিল সে, যেটা না বলার শত কথা বুঝিয়ে দেয়। এত অদ্ভুত ভালো কেন মানুষটা? না সেটা ভেবে পায় না কিছুতেই না। এত কিছুর পরও একটা দীর্ঘশ্বাস ফেলে, কি যেন ভেবে নায়ারের মন জমিন ভারী হয়ে উঠল। তারপর একটা অদ্ভুত চাহনি নিয়ে সেই মিষ্টি শীতল হাসির মানুষটার দিকে তাকালো। এই মানুষটাকে কি করে এত কষ্ট দিয়েছে সে? এই মানুষটাকে তো শুধু ভালোবাসতে ইচ্ছা হয়, যে একবার হৃদয় চক্ষু দিয়ে তার দিকে তাকাবে সে তাকে ভালোবাসতে বাধ্য। তারপর মনে মনে বলতো, আমরা তো হৃদয়টাই মরে গিয়েছিল, তার ভালোবাসা বুঝবে কি করে? ভালোবাসা বোঝার জন্য যে হৃদয় জীবিত থাকা জরুরি, খুব জরুরি। মৃত গাছে যেমন ফুল ফোটার কোনো আশা নেই, মৃত হৃদয়েও ভালোবাসার ফুল ফোটেও না। কেউ একজনকে সেই মৃত হৃদয়ের দায়িত্ব নিতে হয়, যত্ন নিতে হয় প্রতিনিয়ত। একটা সময় সেখানে ভালোবাসার ফুল ফুটতে বাধ্য। মানুষের হৃদয় লোভী, খুব লোভী, তবে সেটা শুধু একটা জিনিসের জন্য, আর সেটা হলো ভালোবাসা। এই ভালোবাসা পাওয়ার লোভ হৃদয় সামলাতে পারে না। যেখানে একটু ভালোবাসার ছোঁয়া পায়, বেহায়ের মতো সেখানে ছুটে যেতে চায়। কোনো বাধা মানে না নিয়ম শৃঙ্খল। ভালোবাসা জিনিসটাই নিয়ম শৃঙ্খলের বিপরীত। ভালোবাসলে আর বাধা ধরা নিয়ম ভালো লাগে না। হৃদয় তখন বহতা নদীর মতো, যেদিকে খুশি ছুটে চলে, কোনো কিছু তোয়াক্কা করে না। জানি সামনে শত বাধা, তবুও ছুটে চলে অজানায়। নায়রাকে চুপ থাকতে দেখি ইরহাম নিজেও চুপ হয়ে গেল। নায়ার ইরহামের টি শার্ট ছেড়ে বিছানা থেকে নেমে গেল। ইরহাম কিছু বুঝতে পারছে না, তাই নিজের মতো করে অপরাধী সুরে বলতে লাগলো, আসলে আজকে কাজের অনেক প্রেশার ছিল, রাতে একটা জটিল অপারেশন ছিল, তাই ফোন অফ রাখতে হয়েছে। বাসায় এসে অনেক টায়ার্ড লাগছিল, তাই তখনই ঘুমিয়ে গেছি, বলতে পারিনি, সরি বউ। নায়ার কোনো কথা বলছে না। টেবিলে কিসের একটা বক্স এনে রাখলো। ঘুম থেকে উঠে এসব কি করছে ইরহাম তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। নায়ারের পেছনে দাঁড়িয়ে বলল, শোন না কি বলি, ডাক্তারের বউ যখন হয়েছে তখন স্যাক্রিফাইস করা তো শিখতেই হবে। একজন সৈনিকের কাছে যেমন সবার আগে দেশ, ঠিক তেমনই একজন ডাক্তারের কাছেও সবার আগে তার রোগী। এতরকম মানার মতো সামর্থ্য তো তোমার থাকতেই হবে। ইরহামকে পুরো ভরকি দিয়ে নায়রা ছোট্ট একটা চাকু ইরহামের গলার সামনে ধরল। ইরহাম এবার শিওর ওর বউকে ভূতে ধরেছে। তাহলে সব কি করছে? তখন শুনতে পেল নায়ার বলছে, আগে ঘরে রোগীর ট্রিটমেন্ট, তারপর বাদ বাকি। নিজের ঘরে রোগী থাকলে যত ভালো ডাক্তারি হন না কেন, আপনি কোনো লাভ নেই। মানুষ হাতুড়ে ডাক্তারি বলবে, প্রশ্ন ফাঁস করে ডাক্তার হয়েছেন। সবে বলবে আমার বড় একজন নকল ডাক্তার। একগাল হেসে সে বলল, তাই না? ঠিক তাই, কিন্তু আমি তো ডাক্তার, মানে কাটা ছেঁড়া করা ডাক্তার, মনে ডাক্তার তো নই। এই পৃথিবীর সব পুরুষই তার বউয়ের মন ভালো রাখা ডাক্তার, আর এই জন্যই কোনো বড় গ্রন্থ পড়ার দরকার পড়ে না, স্বভাবগতভাবেই সেটা শিখে যায়। আচ্ছা তাই? জি, নকল ডাক্তার। তাহলে প্রত্যেক মেয়ে তার বরের কি? নায়ের এবার একদম চুপসে গেল। এতক্ষণে যে বকর বকর করছিল এখন সব ফুস হয়ে গেছে। গলার সামনে থেকে চাকু সরিয়ে টেবিলে রেখে হাত মুচড়াতে লাগলো সে। ইরহাম নায়ের আরও কাছাকাছি এগিয়ে আসলো, যেটা দেখে নায়ের আরও চুপসে গেল। মন চাইছে দেয়াল ফাটিয়ে পালাতে, কিন্তু সেই শক্তি যদি থাকতো একদম নায়ের কাছাকাছি এসে দাঁড়ালো। নায়ের চোখ বন্ধ করে রেখেছে, চোখের পাতা কাঁপছে অনবরত। ইরহাম কিছুক্ষণ চুপচাপ নায়ারকে পরখ করল, কিন্তু নায়ার চোখ বন্ধ করেই রেখেছে। কিছুক্ষণ এইভাবে থাকার পর যখন কোনো সারা শব্দ পেল না, তখন চোখ খুলতে নিয়ে আবার দ্রুত কুচকে বন্ধ করে নিল। ইরহাম নায়ারের তাকানোর সাথে সাথেই ওর মুখের দিকে এগুচ্ছে, তাই নায়ার আবার চোখ বন্ধ করে ফেলে। ইরহাম নায়ারের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আর প্রত্যেক মেয়ে তার বরের সামনে রোগী সাজার অভিনয় করার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মে। কথাটা শোনার সাথে সাথেই নায়ার অগ্নি চোখে তাকালো, আর ইরহাম হাসিতে লুটিয়ে পড়ল। বিছানায় বসে জোরে জোরে হাসতে লাগলো। সে হাসি দেখে নায়ারের সব রাগ অভিমান উবে গেল। গালে হাত দিয়ে তার ডাক্তারকে দেখে চোখ মন শান্ত করতে লাগলো। ডাক্তারের গালে টোল পড়ে, এতদিন খেয়ালই করেনি সে। টোল পড়া ডাক্তার, হাউ কিউট। ইরহাম হাসছে, আর নায়ার বারবার সে হাসির প্রেমে পড়ছে। ছেলেদের হাসিও কোনো মেয়েকে এতটা ভাবনা শূন্য করে দিতে পারে, সেটা এই টোল পড়া ডাক্তারকে না দেখলে বোঝার উপায় ছিল না। ইরহাম হাসি থামিয়ে দেখে নায়ার বিভোর চোখে ওর মাঝে ডুবে রয়েছে।
ইরহাম ধীরে ধীরে টেবিলের কাছে গেল, গিয়ে বাক্সটা খুলে জিব্বা একটা কামড় দিল। রেড ভেলভেট কেকের ওপরে সাদা ক্রিম দিয়ে লেখা হ্যাপি বার্থডে ডাক্তার বদ। নিজের বার্থডেতে নিজেই ভুলে বসে আছে। এই জন্য রুমে ফুল দিয়ে সাজানো ছিল। শিট। ইরহাম এবার নায়ারের সামনে গিয়ে কান ধরে সরি বলল। নায়ার টেবিলের দিকে তাকিয়ে বুঝতে পারলো সারপ্রাইজের অবশিষ্ট অংশটুকু এই বদ ডাক্তার পণ্ড করে দিয়েছে। তে মুখ ভার করে দাঁড়িয়ে রইল। ইরহাম এক হাত কানে ধরে রেখে নায়ারকে টেনে টেবিলের সামনে নিয়ে গেল। মোমবাতিটা জ্বালিয়ে নিল, তবে নায়ার নিভাতে দিল না। ইরহাম ভাবল হয়তো নায়ার এখনও রেগে আছে, কিন্তু পরক্ষণে নায়ার ইরহামের হাতে চাকু ধরিয়ে ইশারা করলো কেক কাটার জন্য। ইরহাম যখন কেক কাটতে নিল তখন নায়ার বলল, ভাবছেন মোমটা কেন নিভাতে দেয়নি তাই না? বলছি শুনুন, মোমটা জ্বালায় আমাদের ইচ্ছায়, তাই সেটা নিভতে দেওয়া উচিত তার ইচ্ছায়। মানে যতক্ষণ জ্বলে আর কি। ঠিক যেমন কাউকে ভালোবাসি আমার ইচ্ছায়, কিন্তু তারপর তার কাছ থেকে আমরা নিজেকে সোপর্দ করি, তখন সে ইচ্ছে করলে জীবনের শেষ পর্যন্ত আমাদের পাশে রাখবে অথবা না, সেটা অনেকটা তার ইচ্ছা। যাকে ভালোবাসি তার প্রতি আমরা বরাবরই খুব বেশি দুর্বল হয়ে পড়ি, যেমনটা আপনি হয়েছেন। আর ওই দিন শাফিনের সাথে দেখা হওয়ার পর থেকে আপনি কেমন যেন বদলে গেছেন। শাফিন আমার কাছে কিছু না এখন, শুধু বেদনার অতীত ছাড়া। আর আপনি আমার বর্তমান। আসলে কি বলুন তো, যে আমার জন্য নয় আমি শত চেষ্টা করলেও তার হতে পারবো না, এটাই সত্যি। জোর করে যদিও দুজন এক হওয়ার চেষ্টা করি, তবুও একটা সময় ঠিকই আলাদা হয়ে যাব। তেমনি আমরা দুজনও হয়তো অন্য দুজনের ভাগ্যে ছিলাম, তাই আমি আজ এখানে আর শাফিন অন্য কোথাও। আমার শাফিনের প্রতি অভিযোগ নেই, ও আমাকে সত্যি ভালোবাসত, সেটা আমি জানি, কিন্তু আমাদের এক হওয়া কপালে লেখা ছিল না। তখন বিষয়টা মানতে পারছিলাম না, তাই পাগলামি করেছিলাম। এখন বুঝতে পারি কত বড় বোকামি করেছিলাম। এই যে চারপাশে সবাই তার এত এত অভিযোগ প্রাক্তনের প্রতি, আমার কোনো অভিযোগ নেই তার প্রতি। আর ওই দিন শাফিনকে অন্য মেয়ের সাথে দেখে একটু সময়ের জন্য হলেও খারাপ লেগেছিল। পরে ভাবলাম আমিও তো অন্য একজনের বউ এখন, তাহলে কেন মন খারাপ করব? ওই দিনের পর নিজেকে অনেক বোঝালাম। তবে হ্যাঁ, একটা আক্ষেপ ছিলই, আর সে আরেকটু করতে পারতো অন্তত আমার সাথে যোগাযোগ করার, কিন্তু সেটা তো করতে পারিনি। ওর মা জোর করে ওনার পরিচিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, ওর বাবার অসুস্থতার দোহাই দিয়ে। বিয়ের পর শাফিন সায়নীকে সব বলে, কারণ আমার মুখোমুখি হওয়ার সাহস ছিল না। নায়ের একটু দম নিল, তারপর আবার বলল, আজ আপনাকে সব বলছি কেন জানেন? কালকে থেকে আপনার জীবনের নতুন আরেকটা অধ্যায় শুরু হবে, তাই সে অধ্যায় যেন আর কোনো কিন্তু না থাকে, সেজন্য আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আর হ্যাঁ, শাফিনকে আমি রেসপেক্ট করি, আর আপনাকে রেসপেক্টও করি, ভালোবাসি। এখন আপনাকে আমাকে কোনো শাস্তি দেওয়ার থাকলে দিতে পারেন। এটা বলে নায়ের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইরহাম কেক কেটে কেটে হাতে দিয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছিল। এবার বলতে লাগলো, শাস্তি তো অগণিত, সে পরে দেখা যাবে, আগে কেক খাও তো। নায়ের বিষয়ে তাকিয়ে রইল, মুখ কিছুটা হা হয়েছিল। ইরহাম সেখানে কেক পুড়ে দিল, মুখের চারপাশটা লেপটে গেছে। নায়ের রাগি চোখে তাকালো। সেটা দেখে ইরহাম বলল, আরে পরিষ্কার করার অনেক উপায় আছে, আমার জানা আছে। চোখে মুখে দুষ্টুমি উপরে পড়ছে ইরহামের। নায়ার সেটা দেখে বুঝতে পারলো, তাই না, কিছু উপায় আমারও জানা আছে। এটা বলে নায়ার প্রথমে নিজের গালে আরো ক্রিম মাখলো। ইরহাম ভুরু কুচকে তাকালো। নায়ার এবার ইরহামের দিকে এগোতে লাগলো। ইরহামকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে দাঁড়ালো। ইরহাম ভুরু কুচকে ঘুরে তাকালো নায়ারের দিকে। নায়ার দুহাত ইরহামের কাঁধে রেখে দাঁড়ালো। ইরহাম ঘোরের মধ্যে আছে এই মুহূর্তে। নায়ার আস্তে আস্তে ইরহামের গলা জড়িয়ে ধরল, তারপর আলতো করে গালের সাথে গাল ঘষে দিল। ইরহাম মুচকে আসলো, তারপর বলল, ইস, এই কাজটা করার জন্য আমার পুতুল বউটাকে বিছানার উপর উঠতে হলো। ইশারা করলেই তো ডাক্তার তার সেবায় নিয়োজিত হয়ে যেত। এটা বলে ইরহাম নায়ারকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। তারপর বলল, এবার আরামসে গালে লাগাতে পারো, তোমার কষ্টকে আমি সহ্য করতে পারি। নাও শুরু করো, দেখি কতটুকু মাখাতে পারো। ধরে নেব এটাই আমার বার্থডে গিফট। এমন ইউনিক ভালোবাসাময় গিফট পৃথিবীতে আর কোনো বর পেয়েছে কিনা সন্দেহ আছে। আপনার এই আদর মাখা গিফট কবুল করে নিয়েছে এই অধম বান্দা। নায়ের এবার লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। ইরহাম মুচকি হাসছে এক নাগারে আর বলছে, আজকে তবে ক্রিম পরিষ্কার করতে করতে রাত পোহাবে নাকি? নায়ের এক নাগারে ইরহামকে কিল ঘুষি মারতে লাগলো, আর ইরহাম শব্দ করে হাসতে লাগলো। একজোড়া সুখী কপত কপতির ভালোবাসা শুরু হয় এই 3 অক্ষরের মিষ্টি কবুল শব্দটা 3 বার বলার মধ্য দিয়ে।
3 সংখ্যাটাই সত্যি স্পেশাল। ভালোবাসায় ভাসুক এই নবদম্পতি।